খাঁচায় বন্দি থাকা ভয়ানক একটা ক্রিয়েচার ধরেন আপনার দিকে ছুটে আসছে, কি মনে হবে তখন আপনার? আসলে যে হোয়াইট ওয়াকারকে খাঁচায় বন্দি করে ধরে আনা হয়েছিল সেটাকে ক্লিগেন সবার সামনে উপস্থিত করে, আর মানুষ দেখে ভয়ঙ্করভাবে ছুটে আসে সে তাদের দিকে। হোয়াইটদের এই আজব জিনিসটার ছুটে আসা দেখে সবাই সতর্ক হয়ে দাঁড়ায়। এ সময় ক্লিগেন লোহার শিকল দিয়ে ওটাকে টেনে দুভাগ করে ফেলে, কিন্তু শরীর থেকে বিচ্ছিন্ন হওয়া হোয়াইট ওয়াকার তখনও নাড়াচাড়া করছিল। আর এই অবস্থা দেখেই ভয়ানক অবাক হওয়ার পাশাপাশি উপস্থিত প্রতিটি ল্যানিস্টার সদস্যের হৃদয়ে গভীরভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জ্ঞানী মেইস্টাররা যারা জীবনে অনেক কিছু দেখেছেন তারাও বিচ্ছিন্ন একটা হাতকে এভাবে নড়াচড়া করতে দেখে হতবাক হয়ে যান, কারণ এই রকম অভূতপূর্ব দৃশ্য তাদের কখনো এর আগে আর দেখা হয়নি। ঠিক সেই সময় জন স্নো সেই বিচ্ছিন্ন হাতটি তুলে নিয়ে সবার উদ্দেশ্যে ঘোষণা করেন, হোয়াইটদের মেরে ফেলার মাত্র দুটি উপায় আছে। এর একটা হচ্ছে আগুনে পুড়িয়ে দেওয়া, অন্যটি হচ্ছে প্রাচীন ড্রাগন গ্লাস দিয়ে তাদের শরীরে আঘাত করা। এই দুটো উপায়েই এদেরকে ভ্যানিশ করে দেওয়া সম্ভব। এরপর সবাইকে সতর্ক করে জন আরও বলতে থাকে, যদি মানবজাতি ঐক্যবদ্ধ হয়ে এই মৃত সেনাবাহিনীর বিরুদ্ধে না লড়াই করে তাহলে এখানকার সবাই ধরে নিতে পারেন একদিন এদের শিকারে পরিণত হবে। সার্সের মিত্র পরিবারগুলো এই ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে দেখে একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তারা যখন জানতে পারে হোয়াইট ওয়াকাররা সাঁতার কাটতে পারে না তখন একটা আশার আলো দেখতে পায় তারা। একই সাথে সার্সিও একটা সিদ্ধান্তের কথা ভেবে ফেলে। সে চিন্তা করে যেহেতু এগুলো পানিতে নামতে পারে না তাহলে জোট গঠনের প্রয়োজন আদৌ আছে কি? তাছাড়া সার্সের মনে আর একটা শয়তানি চিন্তাও এসে ভর করেছিল। সে এবার খোলাখুলি একটা ঘোষণা করে সবার উদ্দেশ্যে। সার্সেই তার সৈন্যদের নিয়ে আয়রন দ্বীপে ফিরে যাবে, আর ডেনেরিসকে ড্রাগন স্টোনে ফিরে যেতে বলে সে। তার মতে শীত শেষ হলে শুধুমাত্র দ্বীপবাসীরাই বেঁচে থাকবে, তাই শুধু শুধু এত চিন্তা করে লাভটাই বা কি? হোয়াইট ওয়াকারকে দেখে এবং সার্সের কথা শুনে সবাই যখন আতঙ্কিত তখন সার্সেই এক সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়, তবে সেই সাথে সে একটা শর্ত জুড়ে দেয়, স্নোকে যুদ্ধবিরতির সময় বাড়াতে হবে। তাছাড়া ল্যানিস্টার হাউসে আক্রমণ করা যাবে না এবং কোনো পক্ষ তা নিলে চলবে না। এই ঘোষণার মাধ্যমে বলাই যায় আলোচনা ব্যর্থ হয়ে গিয়েছিল। তো ব্যর্থ আলোচনা শেষ হওয়ার পর সার্সি যখন টেবিল ছেড়ে চলে যায় তখন ডেনেরিস টারগারিয়ান জন স্নোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, কিন্তু সে এটাও ভাবে এই মুহূর্তে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করাটা ঠিক হয়নি তার মতে যদি এমনই হয় তবে ভিসেরিয়ানের আত্মত্যাগ বৃথা হয়ে যাবে। যে এ সময় তার পাশে থাকা টিরিয়ন ল্যানিস্টারও হতাশ হয়ে পড়েছিলেন। তা সত্ত্বেও সে বলে ওঠে, আমরা যদি অন্তত একবার মিথ্যে বলতে পারতাম না বৃহত্তর স্বার্থে তাহলে কতই না ভালো হতো। এরপর পরিস্থিতির চাপে পড়ে টিরিয়ন ল্যানিস্টার একা সার্সি রোষের মুখে পড়ে আবার তাকে বোঝাতে চায়। টিরিয়নের বুদ্ধিদীপ্ত কথাবার্তা এবং সার্সের নিজের অনাগত সন্তানকে মাথায় রেখে শেষ পর্যন্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় সার্সি ল্যানিস্টার এবং হোয়াইটদের বিরুদ্ধে উত্তরে সৈন্য পাঠানোর বিষয়েও সম্মত হয়। কিন্তু কেউ জানত না এই নারীর পরিকল্পনা আসলে তখনও শুরুই হয়নি। এটা বলাই বাহুল্য যে কেউই ক্ষমতার রাক্ষসকে দমন করতে পারে না। 1 লক্ষ মৃত সৈন্যের ভয়াল নমুনা দেখে যদিও সার্সেই আলোচনার টেবিলে সৈন্য পাঠানোর কথা বলেছিলেন, তবে তার ভাই জেইমির সঙ্গে কৌশলগত আলোচনা শেষ হওয়ার পর সে তার উপদেষ্টাদের কাছে তার আসল পরিকল্পনাটার কথা জানিয়ে দেন। সে জানায় ডেনেরিস এবং জন স্নোর সঙ্গে সে কখনোই মিত্রতা করবে না এবং টিরিয়নকে তো বিশ্বাস করার প্রশ্নই আসে না, কারণ সে তাদের পিতাকে হত্যা করেছিল। কিন্তু তার এই কথা শোনার পর জেইমি ল্যানিস্টার অনেকভাবে সার্সেইকে বোঝানোর চেষ্টা করলেও সার্সেই লৌহ সিংহাসন ধরে রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, তাই সে তার কোনো কথাই শোনে না। সার্সেই এবার খেয়াল করেছিল ডেনেরিসের 3টি ড্রাগন একসাথে উপস্থিত হয়নি, আর এর থেকে সে বুঝতে পেরেছিল ড্রাগনদের মধ্যে কিছু একটা সমস্যা আছে। তাছাড়া সে লুট করে প্রচুর সোনা সংগ্রহ করেছিল এবং সংকীর্ণ সাগরের সবচেয়ে শক্তিশালী বাহিনী গোল্ডেন কোম্পানিকে ভাড়া করেছিল সে। আসলে যুদ্ধবিরতির সময় যে সমঝোতাটা হয়েছিল সেটা ছিল কেবলমাত্র একটা ধোঁকা বা সার্সের চরম একটা ধোঁকা। সার্সেই ল্যানিস্টারের এই পরিকল্পনা শুনে জেইমি এবার স্তম্ভিত হয়ে যায় এবং নিজের বোন যাকে সে একসময় ভালোবেসেছিল তার উপর গভীরভাবে হতাশ হয়ে পড়ে। কিন্তু জেইমি জানতো না তার পেছনে এত বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। সব শোনার পর জেইমি আরও জানায় সে সৈন্যদের নেতৃত্ব দেবে। একজন নাইট হিসেবে সে তার দেয়া প্রতিশ্রুতি অবশ্যই পালন করবে।
জেমির এই একক অঙ্গীকারের মাধ্যমে অন্ধকারাচ্ছন্ন শীতকাল অফিসিয়ালি ওয়েস্টরস মহাদেশে এসে পৌঁছেছিল। অন্যদিকে মানব জাতির শেষ প্রতিরক্ষা দ্য ওয়ালের পাদদেশে একদিন হাজার হাজার বছর পর প্রথমবারের মতো হোয়াইট ওয়াকারদের বিশাল বাহিনী এসে হাজির হয়। আর বলাই বাহুল্য, তাদের আক্রমণের সম্মুখীন হয় নাইট ওয়াচরা। গাছের ছায়া থেকে হোয়াইট ওয়াকারদের বিশাল বাহিনী বের হয়ে আসতেই প্রাচীরের প্রহরীরা বিপদ সংকেত বাজাতে শুরু করে, কিন্তু একটু পরেই দেখা যায় হোয়াইট বাহিনী হঠাৎ থমকে গিয়েছে। এ সময় ভয়ে কিং কর্তব্য বিমোর ও টারমন ভাবতে থাকে কেন হোয়াইট বাহিনী এভাবে থমকে গেল। ঠিক তখনই আকাশে এক ড্রাগনের তীক্ষ্ণ গর্জনে সবাই তাকায় সেদিকে। বরফের সম্রাট নাইট কিংকে দেখা যায় সেই ড্রাগনের পিঠে চেপে দেয়ালের দিকে উড়ে আসতে। এই দৃশ্যটা দেখে টারমন তখন প্রহরীদের জানায় নিজেদের প্রাণ রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ তাদের। কিন্তু বড় ড্রাগনের জ্বলন্ত শিখায় পোড়া শুরু হয় প্রাচীন প্রাচীরের ভিত্তি। কয়েক হাজার বছরের পুরনো প্রাচীর ধসে পড়ে ড্রাগনের নীলচে আগুনের গোলায়। দেয়াল ধসে পড়তেই বিশাল মৃত্যু বাহিনী মানব ভূমির দিকে এগিয়ে আসতে শুরু করে। যে দেয়ালকে হাজার হাজার বছর ধরে দক্ষিণের লোকেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে রক্ষা করে চলেছে, সেই দেয়াল একেবারে মুড়ির মতো ভেঙে পড়েছিল। তবে নাইট কিং এর লক্ষ্য ছিল বিশেষ একজন ব্যক্তি। নাইট কিং জানত সেই একজন তার মৃত বাহিনীর জন্য সবচেয়ে বড় হুমকি এবং মানব সভ্যতার সবকিছুই সে দেখতে সক্ষম। সেই লোকটা কে ছিল জানেন? ব্র্যান স্টার্ক, এডওয়ার্ড স্টার্কের সন্তান। এই অমর সেনাবাহিনীর সবচেয়ে বড় হুমকি ছিল হুইল চেয়ারে বসা এক তরুণ ব্র্যান স্টার্ক। স্টার্ক পরিবারের দ্বিতীয় পুত্র হিসেবে যখন তার বাবাকে বিশ্বাসঘাতকতার মাধ্যমে হত্যা করা হয় এবং গোটা পরিবার ছিন্ন ভিন্ন হয়ে পড়েছিল, তখন ব্র্যান তার ডাস ওডর এবং ছোট ভাই রিকনকে নিয়ে পালিয়ে বেড়াতে শুরু করে। তখন তাদের সঙ্গে ছিল তাদের ওয়ারউলফ সামার এবং রিকনের ডায়ারউলফ শ্যাগি ডগ, যাকে আমরা র্যামসের হাতে মরতে দেখেছিলাম। ব্র্যান প্রায়ই একটা অদ্ভুত স্বপ্ন দেখত, যেখানে একটা রহস্যময় ছেলেকে দেখা যেত যার কপালে ছিল তৃতীয় একটা চোখ। একবার এক প্রাচীন অরণ্য অতিক্রম করার সময় হোডর এবং রিকন খাবার খুঁজতে বেরিয়ে যায়, আর ব্র্যানের সাথে থাকা দাসী এবং সামারও বিপদের আভাস পায়। বিষয়টা কি সেটা যখন দাসী অনুসরণ করতে যায়, তখন ব্র্যান স্টার্ক ঘন কুয়াশার মধ্য থেকে সেই রহস্যময় ছেলেটাকে দেখতে পায়, যাকে সে তার স্বপ্নে বারবার দেখতে পেয়েছিল। এই ছেলেটার নাম ছিল জোজেন রিড, হাউস রিডের একমাত্র পুত্র, যিনি একসময় হাউস অব স্টার্কের প্রতি অনুগত্যের শপথ করেছিলেন। শৈশবে যখন সে অসুস্থতা এবং দুর্বলতায় প্রায় মৃত্যুর মুখে পড়েছিল, তখন এক 3 চোখওয়ালা কাক তার কাছে এসে ভবিষ্যৎবাণীমূলক জাদু বলে তাকে রক্ষা করে। উদাহরণস্বরূপ তাকে গ্রিন সিয়ার নামক ভবিষ্যৎবাণী দেখার ক্ষমতাও দেওয়া হয়, যার মাধ্যমে সে স্বপ্নে আগাম ঘটনাগুলো দেখতে পারত। তবে তার ওয়ার্গের ক্ষমতা ছিল না, যার মাধ্যমে জীবিত প্রাণীর মনে প্রবেশ করে তাকে নিয়ন্ত্রণ করা যায়। ফলে সে একজন পূর্ণাঙ্গ গ্রিন সিয়ারের মতো স্বপ্ন নিয়ন্ত্রণ করতে পারত না, কিংবা ওয়েস্টরোড জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওয়ারউড গাছের সঙ্গে সংযোগ স্থাপনও করতে পারত না। জোজেন তার স্বপ্নে দেখতে পায় যে ব্র্যান স্টার্কের মধ্যে ওয়ার্গের শক্তি আছে, কিন্তু সে আটকে আছে কোনো একটা জায়গায়। তাই সে তার বাবার অনুমতি নিয়ে পালিয়ে বেড়ানো ব্র্যানকে একদিন খুঁজে বের করে এবং তাকে প্রতিশ্রুতি দেয় সে ব্র্যানকে তার ক্ষমতা জাগিয়ে তুলতে সাহায্য করবে এবং তাকে একজন প্রকৃত 3 চোখওয়ালা রেইভেন হিসেবে তৈরি করতেও সাহায্য করবে সে। একই সময় ব্র্যান নিজেরও তার স্বপ্নের রহস্য উন্মোচন করতে চেয়েছিল। এরকমই একদিন ওয়াইল্ডিংদের সঙ্গে সংঘর্ষের সময় হোডর আতঙ্কে চিৎকার শুরু করলে ব্র্যান নিজের সীমা অতিক্রম করে হোডরের শরীরে প্রবেশ করে তাকে শান্ত করে। এরপর থেকে সে তার ওয়ারউলফ সামারের শরীরেও স্বাধীনভাবে প্রবেশ করতে পারত। এই শক্তির দায়িত্ব এবং প্রকৃত ক্ষমতা বোঝার পর ব্র্যান স্টার্ক সিদ্ধান্ত নেয় সে 3 চোখওয়ালা রেইভেনের স্থানান্তর সম্পন্ন করবে। এই কারণে সে তার ভাই রিকনকে পাঠিয়ে দেয় তার পিতার মিত্রদের খুঁজে বের করতে, আর ব্র্যান, হোডর এবং রিড ভাই বোনদের সঙ্গে নিয়ে উত্তর দিকে গভীর অঞ্চলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আসে উইয়ারউড গাছ। এই উইয়ারউড ছিল পাতা ঝরানো এক প্রকার গাছ, যাদের বাকল হাড়ের মতো সাদা হতো এবং পাতাগুলো ছিল রক্তমাখা হাতের মতো লাল। এই গাছের গুড়িতে অনেক সময় মানুষের মুখ আঁকা থাকতো, আর যেগুলো খোদাই করেছিল দ্য চিলড্রেন অব দ্য ফরেস্ট, যারা মানুষের আগমনের বহু আগেই এই ভূমিতে বসবাস শুরু করেছিল।
কখনো কখনো মানুষ এই গাছের পাতা দিয়ে চোখ লাল করে তুলত, যেন গাছের দেবতারা রক্তের অশ্রু ছড়াচ্ছে। ব্র্যান তার ওয়ার্গের শক্তির মাধ্যমে এই হাজার হাজার বছরের পুরনো ওয়ারউড গাছের শিকড়ের মাধ্যমে অতীত এবং বর্তমানকে দেখতে পারত। তবে সে তখনও নিজের ইচ্ছা মতো স্মৃতিতে প্রবেশ বা বের হতে পারত না। গ্রিন সিয়ার হিসেবে জোজেনের ভবিষ্যৎবাণীমূলক নির্দেশনায় তারা কঠিন যাত্রার মধ্য দিয়ে একদিন দুর্ভেদ্য প্রাচীরের উত্তরের দিকে এগিয়ে যেতে থাকে। ক্ষুধা আর ঠান্ডা সহ্য করে এই দলটি একসময় পৌঁছায় এক জাদুকরী হার্ট ট্রির নিচের গুহায়। তবে তারা যখন গুহার ভেতরে ঢুকতে চাইছিল, তখন তাদের পদচারণা শব্দ নিচের জমিতে লুকিয়ে থাকা নাইট কিংয়ের অভিশাপকে সক্রিয় করে তোলে। এর মধ্যে হোডর হোয়াইটদের দ্বারা ঘেরা টোপের মধ্যে পড়ে যায়। তখন ব্র্যান তার ওয়ার্গের ক্ষমতা সক্রিয় করে হোডরের মন নিয়ন্ত্রণে নেয়। ব্র্যানের নিয়ন্ত্রণে হোডর, যার রক্তে দানবের শক্তিটা মিশেছিল, সে তখন হিংস্র হয়ে ওঠে। জোজেন ভবিষ্যৎবাণী দেখেই নিজের নিয়তির কথা আগেই জানতেন, তাই সে এ সময় তার বোনের অনুরোধে নিজের কষ্টে রীতি টেনে দেন। এরপর যখন হোয়াইট কঙ্কাল সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পড়ে, তখন এক কিশোরী মেয়ে ব্যাখ্যা দেয় যে গ্রিন সিয়ারের শক্তির জাদুতে ঘেরা জায়গায় হোয়াইটদের জাদু কার্যকর হয় না। এই মেয়েটি সেই গুহাতেই থাকত, আর এটা ছিল দীর্ঘ এক গুহা। কিন্তু গুহার মধ্য দিয়ে পথ অতিক্রম করে ব্র্যান অবশেষে 3 চোখওয়ালা রেইভেনের সঙ্গে দেখা করে, যাকে দ্য লাস্ট গ্রিন সিয়ারও বলা হতো। তিনি বহু শতাব্দী ধরে এই ওয়ারউড গাছের শিকড়ের মধ্যে বাস করছিলেন এবং স্মৃতির রাজ্যে ভ্রমণের ক্ষমতা রাখতেন তিনি। তার প্রশিক্ষণ এবং দিক নির্দেশনায় ব্র্যান ওয়ারউড গাছের স্মৃতি ব্যবহার করে অতীতে ফিরে গিয়ে তার বাবার শৈশব এবং তার খালা লায়ানা স্টারকে দেখতে পান, যাকে সে শুধু মূর্তির রূপে এতদিন দেখেছিলেন। শৈশবের হেডার বিদায় নেওয়ার পর 3 চোখওয়ালা রেইভেন ব্র্যানকে বাস্তবে ফিরিয়ে আনে এবং তাকে সময় নিয়ন্ত্রণের বিষয়ে ধৈর্য শেখায়। তিনি তাকে সতর্ক করে বলেন, অতীতের গভীরে হারিয়ে গেলে ব্র্যান তলিয়ে যেতে পারে। এরপর ব্র্যান যখন দ্বিতীয় স্মৃতির জগতে প্রবেশ করে, তখন সে নাইট কিংয়ের প্রকৃত পরিচয়টা জানতে পারে। চিলড্রেন অব দ্য ফরেস্ট, যাদের ছিল অতি প্রাকৃত শক্তি এবং জাদুবিদ্যায় পারদর্শিতা, তারা বহু বছর আগে এই ভূমিতে মানুষের আগমনের আগে থেকেই বাস করত। কিন্তু মানুষের আগমনের পরে যুদ্ধ শুরু হলে তারা ওয়ারউড গাছ পোড়াতো এবং বনভূমিও ধ্বংস করতে থাকে। ফলে তাদের সংখ্যা হ্রাস পেতে থাকায় চিলড্রেন অব দ্য ফরেস্ট মানুষদের বন্দি করতে শুরু করে এবং তাদের হৃদয়ে জাদু বলে তারা ড্রাগন গ্লাস প্রবেশ করিয়ে নিজেদের এক নতুন অস্ত্র হিসেবে তৈরি করে। ব্র্যানের প্রশ্নের জবাবে তারা ব্যাখ্যা করে, নাইট কিং ও তার বরফের জাদু ছিল মানুষের লুণ্ঠনের বিরুদ্ধে এক প্রতিরক্ষার অস্ত্র। কিন্তু তারা যে উদ্দেশ্য নাইট কিংকে তৈরি করেছিল, সেই উদ্দেশ্যটা পূরণ হয়নি তাদের। এরপর থেকে ধীরে ধীরে নাইট কিং নিয়ন্ত্রণ হারায় এবং ক্ষমতার লোভে সে গোটা পৃথিবী দখলের পরিকল্পনা করে। এর ফলেই তৈরি হয় এক ভয়ঙ্কর শক্তিশালী অমর সেনাবাহিনী। এইসব জেনে ব্র্যানের কৌতূহল অনেক বেড়ে যায়। সে এবার জানতে চায় নাইট কিংয়ের দুর্বলতা কোথায়। তার প্রশ্ন শুনে 3 চোখওয়ালা রেইভেন যখন ঘুমিয়ে পড়ে, তখন ব্র্যান তার ক্ষমতা তখনও পরিপূর্ণ হয়নি। সে নিজের কৌতূহল স্মৃতির জগতে একা একা প্রবেশ করে ফেলে। আর্মি অব দ্য ডেড এর গঠনকালীন সময় তখন ব্র্যান দেখতে পায় ঘন সন্নিবিষ্ট হয়ে দাঁড়িয়ে থাকা কিছু ডেড সোলজারকে, কিন্তু এরা ছিল নিস্পন্দন সেই মৃত সৈন্যদের দল। সময় এবং স্মৃতির রাজ্যে তার উপস্থিতি যেন তাকে অদৃশ্য করে রেখেছিল, সেটা সে বুঝতেও পারছিল। তবে যখন সে নাইট কিংয়ের আরও কাছাকাছি গিয়ে তাকে পর্যবেক্ষণ করতে চায়, তখন সে বুঝতে পারে তার থেকেও শক্তিশালী কিছু সত্তা রয়েছে নাইট কিংয়ের, যেমন নাইট কিং এবং চিলড্রেন অব দ্য ফরেস্ট দ্বারা সৃষ্ট গ্রিন সিয়াররা। তারাও সময় এবং স্মৃতির রাজ্যে প্রবেশ করার ক্ষমতা রাখত। এখান থেকে ব্র্যান জানতে পারে যখন নাইট কিং জন স্নোর দলকে অবরোধ করছিল, তখন সে জানত ডেনেরিসকে ইতিমধ্যে খবর দেওয়া হয়ে গিয়েছে। তাই সে স্থিরভাবে অপেক্ষা করছিল সেই 3 ড্রাগনের আগমনের জন্য, যারা এসে স্নোদের উদ্ধার করবে। এই ভবিষ্যৎবাণী স্মৃতির রাজ্যে ব্র্যানের উপর একটা চিহ্ন রেখে দেয়, যার ফলে নাইট কিং বুঝতে পারে 3 চোখওয়ালা রেইভেন কোথায় লুকিয়ে আছে এবং সেই চিহ্ন অনুসরণ করে সে তাদের খুঁজে পায়। নাইট কিং যখন খুব কাছাকাছি চলে আসে, তখন 3 চোখওয়ালা রেইভেন ব্র্যানকে শেষবারের মতো দিক নির্দেশনা দেন। ব্র্যান তখন কোনো কিছুকে ছুঁয়েও নয়, বরং স্পেস বা জায়গার রাজ্যে প্রবেশ করে এবং হয়ে ওঠে প্রকৃত শেষ গ্রিন সিয়ার, যার মধ্যে রয়েছে সমগ্র পৃথিবীর স্মৃতির ভাণ্ডার। এই সময় নাইট কিং তার মৃত সৈনিকদের নিয়ে হার্ট ট্রিকে ঘিরে ফেলেছিল। প্রকৃত রাজা আসলে কখনো কথা বলে না, কারণ ক্ষমতায় তার প্রকৃত পরিচয়। নাইট কিং যখন বরফের জাদু প্রয়োগ করে এখানে, তখন হার্ট ট্রির গুহার চারপাশ তৎক্ষণাৎ ঠান্ডায় ভেঙে পড়তে থাকে। চিলড্রেন অব দ্য ফরেস্ট যে জাদু বর্ম তৈরি করেছিল, সেটাও বিলীন হয়ে যায়।
আগে থেকে প্রস্তুত আগুনের অস্ত্রাগারগুলো কার্যকারিতা হারিয়ে ফেলে। চিলড্রেন অব দ্য ফরেস্ট তখন প্রবেশ পথের চারপাশে প্রতিরক্ষামূলক আগুন জ্বালায়, কিন্তু নাইট কিং এর বরফের জাদুর কাছে সেটা ব্যর্থ হয়। মৃত সৈন্যরা যারা আগুন নিয়ন্ত্রণ করতে পারত না, তারা নিচের ফাঁক ফোকর দিয়ে ভেতরে ঢুকতে শুরু করেছিল। এদিকে ব্র্যান স্মৃতির রাজ্যে চূড়ান্ত নির্দেশনা দিচ্ছিল, যার জন্য তাকে নিজের ব্যক্তিগত আবেগ ত্যাগ করতে হচ্ছিল। শুধু তখনই যখন সে নিজে অভ্যন্তরীণভাবে দৃঢ় এবং আবেগমুক্ত হবে, তখন সে ইচ্ছে মতো স্মৃতির রাজ্যে প্রবেশ ও প্রস্থান করতে পারবে। ওদিকে ততক্ষণে হোয়াইট ওয়াকার সৈন্যরা গুহার ফাঁক গলে ভিতরে ঢুকে পড়েছিল এবং ব্র্যান বাস্তব জগতে মীরার চিৎকার এবার শুনতে পায়। হোডোর ছিল একমাত্র ব্যক্তি যে ব্র্যানকে বহন করতে পারত, কিন্তু তখন হোডোরও আতঙ্কে জর্জরিত হয়ে পড়েছিল। এই সময় ডারুল সামার, যে কখনো পিছু হটত না, সে মৃত সৈনিকদের উপর ঝাঁপিয়ে পড়ে। সে তার জীবন উৎসর্গ করে শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার অর্থ খুঁজে পায়। তবে এই বিলম্ব খুব ক্ষণস্থায়ী ছিল। অবশেষে হোয়াইট ওয়াকাররা তখন তাদের পেছনে ধাওয়া করে আসছিল। ওদিকে ততক্ষণে নাইট কিংও গুহার কেন্দ্রে পৌঁছে যায় এবং 3 চৌকলা রেইভেনকে খুঁজে পায়, যে তার প্রতিটি পদক্ষেপ আগে থেকেই দেখতে পারত। কিন্তু চিলড্রেন অব দ্য ফরেস্ট যখন তাদের শেষ প্রতিরোধটা গড়ে তোলে, তখন পথ আরও বেশি বিশৃঙ্খল হয়ে ওঠে মৃত সৈন্যদের দখলে। এদিকে হোডোরও তার সমস্ত শক্তি দিয়ে বাইরে বেরোনোর দরজাটা খুলে ফেলে এবং ব্র্যানকে টেনে এনে মীরার হাতে তুলে দেয়। এরপর সে ফিরে যায় মৃতদের সামনে দাঁড়াতে এবং বলাই বাহুল্য নিজের দেহ দিয়ে তাদের সামনে রুখে দাঁড়ায় সে। ঠিক তখনই 2টি সময়দ্বারের মধ্যেকার প্রভাবে কিশোর হোডোরকে দেখতে পায়। ব্র্যান কিভাবে তার ক্ষমতার সীমা ভেঙে ফেলেছে এবং প্রাপ্তবয়স্ক হোডোরের চেতনার ছায়াপথ দেখতে পায় সে। চেনা এক দৃষ্টিভঙ্গি আর হোল্ড অব দ্য ডোর কথাটি প্রতিধ্বনির সঙ্গে তরুণ হোডোরের চেতনা একত্রিত হয় প্রাপ্তবয়স্ক হোডোরের দেহের সঙ্গে। ব্র্যান তখন 3 চোকলা রেইভেনের শিক্ষাটা মনে করছিল। তারা অতীতে প্রভাব ফেলতে পারলেও ইতিহাসে যা নির্ধারিত সেটা কি পরিবর্তন করা সম্ভব? মূলত এটাই ভাবছিল ব্র্যান। হাজার হাজার হোয়াইট ওয়াকারের আক্রমণে গ্রিন প্রফেটের তৈরি ফরেস্ট চাইল্ড সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল। নাইট কিং এর গতিবিধি ভবিষ্যৎবাণী করতে সক্ষম 3 আইড রেভেনও হারিয়ে গিয়েছিল এক অতল গভীরে। তবে তারা শুধু রেখে গিয়েছিল ব্র্যানকে, যার স্মৃতি ভ্রমণের ক্ষমতা ছিল অপর্যাপ্ত এবং অসীম। গত পর্বে আমরা সেই গুহা থেকে পালানোর সময় ব্র্যানকে নিজেকে জাগানোর চেষ্টা করতে দেখেছিলাম, কিন্তু মীরা যেভাবে তাকে টেনে নিয়ে যাচ্ছিল তাতে তাদের গতি খুব ধীর হয়ে পড়ছিল। তাই তারা তাদের পেছনে আসা হোয়াইট ওয়াকারদের আক্রমণের শিকার হয়। মীরা যখন এই অবস্থায় ব্র্যানকে আগলে রাখার ব্যর্থ চেষ্টা করছিল, ঠিক তখনই হঠাৎ কালো আলখাল্লা পরা একজন মানুষ সেখানে এসে হোয়াইটদের ছিন্ন ভিন্ন করে তাদের উদ্ধার করতে সক্ষম হয় এবং তাদেরকে ঘোড়ায় উঠিয়ে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। কে তাদের এই বিপদ থেকে রক্ষা করলো সেটা কিন্তু চরম একটা চমকে যাওয়ার মতো বিষয় ছিল। তো চলুন দেখি কে ব্র্যানকে উদ্ধার করতে এগিয়ে এসেছিল। ব্র্যানকে উদ্ধার করে কিছু দূর যাওয়ার পর একটা নিরাপদ স্থানে পৌঁছে সবাই কিছুটা বিশ্রাম নেওয়ার জন্য চেষ্টা করে। এ সময় কালো আলখাল্লায় ঢাকা সেই মানুষটি যখন হুড খুলে ফেলে, তখন ব্র্যান চিনতে পারে লোকটিকে। এটা ছিল ব্র্যানের আপন কাকা বেঞ্জেন স্টার্ক। আপনাদের হয়তো মনে আছে বেঞ্জেন স্টার্ক জন স্নোকে বাঁচাতে গিয়ে উত্তরের সেই হ্রদের ধারে মারা গিয়েছিলেন। ব্র্যানের বিভ্রান্ত মুখের দিকে তাকিয়ে বেঞ্জেন ব্যাখ্যা করতে থাকেন তার এই পরিণতি সেই ঘটনার পর কি হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, বেঞ্জেন স্টার্ক যদি মারা গিয়েই থাকেন তাহলে এখানে কিভাবে, কোথা থেকে তিনি আসলেন? এই প্রশ্নের উত্তরে বেঞ্জেন স্টার্ক এবার জানায় তাকে একটা বরফের বর্ষা দিয়ে বিদ্ধ করেছিল হোয়াইটসরা। মৃত্যুর সেই মুহূর্তে ফরেস্ট চাইল্ড তাকে একটা ড্রাগন গ্লাস তার হার্টের মধ্যে ঢুকিয়ে তাকে বাঁচায়। এই প্রক্রিয়ার কারণে নাইট কিং এর জাদুর প্রভাব বেঞ্জেন স্টার্কের উপর থেকে সরে যায়। তবে এখনও বেঞ্জেন স্টার্ক পুরোপুরি জীবিত নন এবং এক ধরনের আত্মসচেতন হোয়াইট ওয়াকার বলা যায় তাকে। আর সেই কারণে ওয়ালের নিচে লুকিয়ে থাকা শক্তিশালী জাদুর কারণে তিনি সেটা এখনও পার হতে পারেন না। মূলত এই কারণেই নাইট কিং তখনও পর্যন্ত আক্রমণ করতে পারেনি গ্রেট ওয়ালকে। কিন্তু যখন তার হাতে মৃত ড্রাগনটা আসলো, তখন নাইট কিং প্রচণ্ড শক্তিশালী হয়ে উঠলেন। এই কথাগুলো বলার পরের কিছুক্ষণ পর বেঞ্জেন স্টার্ক বিদায় নেন। চাচাকে বিদায় জানিয়ে ব্র্যান একাই ওয়ারউড গাছের সামনে বসে আবারও স্মৃতির জগতে প্রবেশ করার চেষ্টা করে। সেবার ব্যক্তিগত অনুভূতিগুলো দমন করার চেষ্টা করছিল, যাতে সে অতীত এবং ভবিষ্যতের কোথাও আটকে পড়ে না যায়। দিব্য দৃষ্টিতে এবার সে তার বাবাকে দেখতে পায় এবং দেখতে পায় তার খালা লায়ানা স্টার্ককে।
ব্র্যানের দিব্য দৃষ্টি থেকে আমরা এবার চমকে যাওয়ার মতো একটা বিষয় সম্পর্কে জানতে পারি। এটা ছিল কিংস ল্যান্ডিং এর সেই সময় যখন সবাই ড্রাগন শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ করতে উঠে পড়ে লেগেছিল। কিন্তু পাগল রাজার ছেলে রেইগার টারগারিয়ান লায়ানাকে অন্য একটা জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছিলেন, কারণ রেগার লায়ানাকে ভালোবাসত। পরবর্তীতে লায়ানা তাদের একমাত্র সন্তানকে জন্ম দেয়, কিন্তু রবার্ট ব্যারাথিয়নের ভয়ে লায়ানা স্টার্ক তার ভাই এডওয়ার্ড স্টার্ককে সেই শিশুটিকে রক্ষা করতে অনুরোধ করেন। আর বোনের অনুরোধে নেড স্টার্ক সেই সদ্যজাত শিশুকে নিজের পালক পুত্র হিসেবে গ্রহণ করেন এবং তার নাম দেন স্নো। এর মাধ্যমে জানা যায় জন স্নো এডওয়ার্ড স্টার্কের কোনো জারজ সন্তান ছিলেন না, বরং তিনি ছিলেন তার বোন লিয়ানা এবং রেগার টারগারিয়ানের বংশধর। এরপর অগণিত স্মৃতিভ্রম শেষে ব্র্যান অবশেষে নিজের জন্মভূমি উইন্টারফেলে ফিরে আসে এবং তারপর দেখা করে সে তার বোন সানসার সাথে, যে অপেক্ষা করছিল জন স্নোর ফিরে আসার। উইন্টারফেলে ফিরে আসলেও এখন অনেকটা পাল্টে গিয়েছিল এই ক্ষমতার অধিকারী ছেলেটি। সে এখন আর সাধারণ ব্র্যান ছিল না, সে এখন হয়ে উঠেছিল 3 আইড রেভেন, যার মানে কোনো অনুভূতির স্থান নেই তার মনে। এখানে ব্র্যান তার স্মৃতির চোখে দেখতে পায় সানসা কিভাবে তাদের বাবার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। 1 দশক পরে বোনের সাথে দেখা হলেও সে তার বোনকে দেখে যেমনটা মনে করেছিল ঠিক তেমনই আছে সে। ব্র্যান সানসাকে এত বছর পরে দেখেও তার ভেতরের কোনো অনুভূতি টের পাচ্ছিলেন না। একজন গ্রিন প্রফেট হিসেবে ব্র্যান সময় এবং স্মৃতির মধ্য দিয়ে চলাফেরা করতে পারত। তো সেদিনের পর সে তার বোনের সাথে প্রথম আলোচনা শুরু করে পারিবারিক উত্তরাধিকার নিয়ে। প্রথমেই সানসা ব্র্যানকে বুঝিয়ে বলতে শুরু করে যে যেহেতু ব্র্যান এখন একমাত্র জীবিত একজন পুরুষ এবং স্টার্ক পরিবারের উত্তরসূরি, তাই সে উইন্টারফেলের ডিউক পদ ছেড়ে দিতে প্রস্তুত এবং তার পরিবর্তে তার ভাইকে এখানে বসাতে সে রাজি আছে। কিন্তু সানসা যখন বারবার প্রশ্ন করছিল তখন ব্র্যান হঠাৎ সবকিছু বর্ণনা করতে শুরু করে। সানসা কিভাবে র্যামসের স্ত্রী হয়েছিল সেটার অবিকল বর্ণনা দিতে দেখা যায় তাকে। মনে হয় যেন সে সময় সশরীরে সেখানে উপস্থিত ছিল। এতে সানসা, যার মনে অনেক গোপনীয়তা ছিল, সে ভীষণ চমকে ওঠে এবং তড়িঘড়ি করে সেখান থেকে চলে যেতে চায়। এর আরেকটা কারণ ছিল তাদের বাবার স্বীকারোক্তি এবং পরে মৃত্যুদণ্ড। এই দুর্বলতা এবং বাবার সাথে সানসা যা করেছিল সেটা ব্র্যান জেনে যায় কিনা সেই ভয়ে পালাতে চাইছিল সে। সেদিন রাত্রে যখন সানসার উপদেষ্টা লিটল ফিঙ্গার ব্র্যানের সঙ্গে দেখা করতে আসে তখন ব্র্যানকে বেশ শান্ত দেখাচ্ছিল, কারণ ব্র্যান জানতো লিটল ফিঙ্গার যে ভ্যালারিয়ান স্টিলের ড্যাগার উপহার দিয়েছে সেটি আসলে 7 রাজ্যের যুদ্ধ এবং ব্র্যানকে হত্যার চেষ্টার সূত্রপাত ঘটাবে। অনেক বছর পর স্টার্ক পরিবারের দ্বিতীয় সন্তান হিসেবে ব্র্যানকে পেয়ে লিটল ফিঙ্গার তার সীমা যাচাই করার চেষ্টা করতে যাচ্ছিল। এজন্য সে তার মৃত মা এবং পরিবারের নিরাপত্তার কথাও তুলেছিল। কিন্তু ব্র্যান এতদিনে 3 আইড রেভেন হয়ে গিয়েছিলেন, তাই সে তার স্মৃতিতে সবই জেনে ফেলেছিল। এক পর্যায়ে ব্র্যান তার কাছে জানতে চায় ড্যাগারটির প্রকৃত মালিককে। তার কথার উত্তরে লিটল ফিঙ্গার কৌশলে জবাব দেয় এই বিশৃঙ্খল সময়ে মালিক চেনা সত্যিই কঠিন কাজ। কিন্তু সে তো জানতো না ব্র্যান এখন 3 আইড রেভেন, সে সব কিছু দেখতে সক্ষম। এরপর ব্র্যান যখন লিটল ফিঙ্গারের অতীতের কথা বলা শুরু করে তখন সে হতবাক হয়ে যায়, আর ঠিক তখনই মীরা সেখানে প্রবেশ করে, ফলে থেমে যায় ব্র্যান। মীরার আগমনে প্রচণ্ড অবাক হওয়া লিটল ফিঙ্গার বিদায় নেওয়ার সময় তাকে লর্ড স্টার্ক বলেও সম্বোধন করে এবং এই মাধ্যমে সে আবার একটা পরীক্ষা করতে চায়। কিন্তু ব্র্যান এই পদবি সাথেই প্রত্যাখ্যান করে। সে তাকে এটা বোঝায় এরপর ক্ষমতার জন্য সে ফিরে আসেনি উইন্টারফেলে। লিটল ফিঙ্গার বিদায় নেওয়ার পর মীরা জানায় তার মনে হয় সময় হয়ে গিয়েছে বিদায় নেওয়ার এবং সে তার কাছে বিদায় নিতেই এখানে এসেছে। মীরার কথা শোনার পরে ব্র্যান শুধু শান্ত গলায় 2টি শব্দ উচ্চারণ করে, থ্যাংক ইউ। ব্র্যানের এই সাদামাটা অনুভূতির জন্য বেশ অবাক হয়ে গিয়েছিল মীরা। আসলে সে ভাবছিল ব্র্যান হয়তো তাকে আরও কিছুক্ষণ থাকতে বলবে, কিন্তু সেটা না পেয়ে মীরা আহত মনে সেখান থেকে চলে যায়। মীরাকে এভাবে চলে যেতে দেখে রক্ত মাংসের ব্র্যান শুধু নিজের আবেগকে চেপে রাখতে পারছিল। আসলে সে চায়নি মীরা তার সাথে জড়াক, কারণ তার কাঁধে ছিল আরও বড় দায়িত্ব এবং সে অনুভব করতে পারছিল সেটা। এদিকে উইন্টারফেল দুর্গের দিকে পরের দিন আরও একজন মানুষকে এগিয়ে আসতে দেখা যায়, আর সে ছিল আরিয়া স্টার্ক, ব্র্যানের বোন। আপনাদের অনেকেরই হয়তো আরিয়ার কথা মনে আছে, তবে অনেকেই আবার ভুলে গিয়েও থাকতে পারেন। আরিয়ার জীবন কোনোভাবেই এত সহজ ছিল না, কিন্তু নাইট ওয়াচে চোখ দেওয়ার পর পুরো স্টার্ক পরিবারকেই প্রচণ্ড প্রতিঘাতের মধ্য দিয়ে যেতে হয়েছিল। আরিয়াও এর থেকে বাদ যায়নি।
তবে অসংখ্য দুঃখ কষ্টের মধ্য দিয়ে শেষ পর্যন্ত এক ফেসলেস কিলারে পরিণত হয়েছিল স্টার্ক পরিবারের ছোট মেয়ে আরিয়া স্টার্ক। হাউস অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ইতিহাসে প্রথম নারী শিক্ষার্থী হিসেবে সে তার প্রশিক্ষণ সম্পূর্ণ করতে পেরেছিল। মৃতদের মুখ কেটে তার নিজের ছদ্মবেশ হিসেবে ব্যবহার করতে পারত আরিয়া। এই হাউস অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হলো গেম অফ থ্রোনস সিরিজের একটা রহস্যময় এবং গুরুত্বপূর্ণ স্থান, যা প্রাভোদ শহরে অবস্থিত ছিল। এটা মূলত ফেসলেস ম্যান নামের এক গুপ্তঘাতক ধর্মীয় গোষ্ঠীর প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহার হতো। শৈশব থেকে সূচের চেয়ে সরু তলোয়ার পছন্দ ছিল আরিয়া স্টার্কের। সে ছিল স্টার্ক পরিবারের দ্বিতীয় কন্যা। বাবার সাথে বিশ্বাসঘাতকতা এবং তার মৃত্যুদণ্ডে পুরো দৃশ্য নিজ চোখে দেখেছিলেন তিনি। এরপর আরিয়া নিজের পরিচয় গোপন করতে ছেলেদের মতো চুল কেটে ছদ্মবেশ ধারণ করেন। এডওয়ার্ডের এই মেয়েটির প্ল্যান ছিল গ্রেট ওয়ালে গিয়ে তার ভাই স্নোকে খুঁজে বের করবে সে, কিন্তু দুর্ভাগ্যবশত সে সেটা করতে পারেনি। একসময় সে তার সব ভাই বোন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। কিংস ল্যান্ডিং থেকে পালানোর পথে ছোটখাটো আরিয়া অন্যদের দ্বারা বারবার নিপীড়নের শিকার হতে হয়। সেই সময় রাজা রবার্টের অবৈধ পুত্র জেনড্রিউ ওয়ালে যাওয়ার পরিকল্পনা করছিল ল্যানিস্টার পরিবারের দমন থেকে বাঁচতে, কিন্তু যাত্রার মাঝ পথে মূল দল বিশ্রাম নেওয়ার সময় তারা ল্যানিস্টারদের প্রহরীর হাতে ধরা পড়ে যায়। জেনড্রিকে আটকাতে 100 জনকে মারো এবং তবুও ওকে ছেড়ো না এমন একটা নিষ্ঠুর আদেশে আরিয়ার বাবার বন্ধু এবং প্রতিশোধকারীদেরও নির্বিচারে হত্যা করা হয়। এরপর তাদেরকে নিকটবর্তী একটা দুর্গে নিয়ে যাওয়া হয় জিজ্ঞাসাবাদের জন্য। প্রতিদিন মানুষকে তুলে নিয়ে যাওয়া হতো এখান থেকে, যারা আর কোনোদিন ফিরত না। এই দৃশ্যটা দেখে এবং ক্ষুধা ও শীতে কষ্ট পেতে পেতে আরিয়া নিজের প্রতিশোধের তালিকা মুখস্থ করে বারবার উচ্চারণ করে ভয় জয় করার চেষ্টা করত, কারণ সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল যারা তার পরিবারকে ক্ষতি করেছে তাদের একজনকেও সে ছাড়বে না। তো সেখানে প্রতিদিন একজন করে বন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য বেছে নেওয়া স্কোয়াড লিডারের সামনে দাঁড়াতে হতো। এই পরিস্থিতির মুখে পড়ে হট পাই, যিনি সবকিছু খেয়াল করছিলেন, তিনি একটা পরিকল্পনা করেন এর বাছাইয়ের বিপরীতে। আরিয়ার মতো তাকেও যাদেরকে নিয়ে যাওয়া হতো তাদের ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকতে হতো। হট পাইও আতঙ্কে থাকতো, কারণ সেই নির্যাতনের পদ্ধতি ছিল এমন যা কোনোদিন ভুলে যাওয়া সম্ভব নয়। প্রহরীরা বন্দীদের উপরে এক নির্মম শাস্তি প্রয়োগ করত। একদিন একটা কাঠের পিপেতে ধরে রাখা হতো ইঁদুর। এরপর বন্দির কাপড় খুলে বুকের সঙ্গে বাঁধা হতো সেই পিপেটি। তারপর পিপের নিচে আগুন ধরিয়ে দেওয়া হতো যাতে ইঁদুরটি গরম থেকে বাঁচতে শরীর খুঁড়ে ভেতরে ঢুকে পড়ে। এই নির্যাতনের চিত্র দেখে যেখানে উত্তর দাও বা না দাও, মৃত্যু ছিল অবধারিত। আরিয়া সম্পূর্ণভাবে এসব বিষয়গুলো দেখে একেবারে হতাশায় নিমজ্জিত হয়ে পড়ে। একদিন ভোরে আবারও নির্বাচিত হয় তার বন্ধু, আর এর মধ্যেই ঠিক তখনই যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসেন টাউইন ল্যানিস্টার, মানে সার্সির বাবা। বন্দীদের বয়স দেখে তিনি মন্তব্য করেন, যুদ্ধের সময় মূল্যবান সম্পদ অপচয় করা উচিত নয়। অর্থাৎ তিনি এই নির্মম হত্যাযজ্ঞ থেকে বন্দীদেরকে মূলত রেহাই দিয়েছিলেন। সেদিন জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানতে পারেন জেনড্রি একজন লোহার কামার। সঙ্গে সঙ্গে তিনি আদেশ দেন জেনড্রি যেন সৈন্যদের জন্য অস্ত্র তৈরি করে। এরপর টারউইনের চোখ পড়ে ছেলে সেজে থাকা আরিয়া স্টার্কের ওপর। তার ছদ্মবেশ ভেদ করে সে তাকে নিজের ব্যক্তিগত পানীয় পরিবেশক হিসেবে নিয়োগ করার আদেশ দেন তাকে। এই আদেশ পেয়ে আরিয়ার বুক কেঁপে উঠেছিল, কারণ টারউইন ল্যানিস্টার ছিল তার বাবার শত্রু সার্সির বাবা। তবে টারউইন ল্যানিস্টার কখনো স্টার্ক পরিবারের দ্বিতীয় কন্যাকে এর আগে চোখে দেখেননি, তাই সামনাসামনি থাকা আরিয়া স্টার্ককে তিনি চিনতেও পারতেন না। তবে আরিয়ার রক্তে বইতে থাকা স্টার্ক পরিচয় কখনো কিন্তু বদলেছিল না। তো এর মধ্য দিয়ে আরিয়া ভাবছিল তার ছদ্মবেশ হয়তো পুরোপুরি কার্যকর, কিন্তু একদিন এক অপরাধী তাকে চিনে ফেলে। এই কয়েদি ছিল সেই কয়েদি যাকে একসময় আগুনের হাত থেকে বাঁচিয়েছিল আরিয়া। এই কয়েদির নাম ছিল জ্যাকেন। আরিয়া চিনে ফেললেও সে তাকে আশ্বস্ত করে যে তার পরিচয় সে ফাঁস করবে না। উল্টো কৃতজ্ঞতা স্বরূপ সে তাকে 3টি প্রাণ উপহার দিতে চায়। জ্যাকেন আরিয়াকে বলে যদি কারো নাম সে বলে তবে সেই মানুষটিকে জ্যাকেন হত্যা করবে, তার পক্ষ হয়ে সে প্রতিশোধ নেবে। বিষয়টা মজার হলেও পরের দিন জনতার চিৎকার শুনে সেদিকে গিয়ে আরিয়া দেখতে পায় দ্য ট্যাকলার নামে তার এক পরিচিত নির্যাতনকারীকে ভবনের ওপর থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে। আসলে এটাই ছিল জ্যাকেনের প্রতিশ্রুতি পালনের প্রথম ধাপ। এরপর পানীয় পরিবহন করার দায়িত্বে থেকে আরিয়া আস্তে আস্তে জানতে পারে ল্যানিস্টারদের যুদ্ধ পরিকল্পনার খুঁটিনাটি সম্পর্কে, এবং একদিন সেই তথ্য চুরি করে গোপনে সেটা তার ভাই রবকেও পাঠাতে চায়।
কিন্তু তাড়াহুড়োর কারণে এক কমান্ডারের হাতে ধরা পড়ে যায় আরিয়া স্টার্ক। কিন্তু এই কমান্ডার লেখাপড়া জানতো না, তবু সে আরিয়াকে ধরে নিয়ে টারউইনের সামনে হাজির করতে চাইছিল। কিন্তু তার হাত থেকে এক ফাঁকে পালিয়ে যায় আরিয়া এবং গা ঢাকা দেয়। তার বেঁচে থাকার চাবিকাঠি হয়ে দাঁড়ায় সেই পরিকল্পনার খাতা, যেটা সে ওই কমান্ডারের কাছ থেকে চুরি করেছিল। সেই সময়ের অস্ত্রযুদ্ধের যুগে, যেখানে দ্রুত সময়ের মধ্যে নীরবে প্রতিপক্ষকে হত্যা করাই ছিল একটা গেম চেঞ্জার, তখন এমন দূরপাল্লার নিখুঁত অস্ত্র ব্যবহারের ভয়ও ছিল মারাত্মক। তো এভাবে একদিন টারউইন সিদ্ধান্ত নেন বন্দি করা সৈন্যদের সবাইকে ফাঁসিতে ঝোলানো হবে, কারণ তিনি একজন হত্যাকারীকেও ছেড়ে দিতে রাজি ছিলেন না। এছাড়াও পাশের গ্রাম এবং ফার্মগুলো পুড়িয়ে ফেলার ভয় দেখানো হতো নিয়মিত। এই অবস্থায় টারউইনের সন্দেহ পড়ে যায় তার নিজের পানিবাহকের উপর, অর্থাৎ আরিয়ার দিকে। আর এটা আরিয়াও খেয়াল করেছিল, তাই সে বুঝতে পারে তার জীবন এখন চরম বিপদের মধ্যে রয়েছে। তাই সে ছুটে যায় জ্যাকেনের কাছে। কিন্তু জ্যাকেন তার কাছে সবকিছু শুনে তাকে বলে এখন আর মাত্র একটা জীবন বাকি। কিন্তু আরিয়া তার দৃঢ়তা এবং যুক্তির মাধ্যমে তাকে রাজি করিয়ে ফেলে যে তাদের তিনজনকেই এখন দুর্গ থেকে বের করে আনতে হবে তাকে। সেদিন রাত্রির আধারে তারা গেট দিয়ে বেরিয়ে পড়ে। জ্যাকিন ও ল্যানিস্টারের বাহিনী থেকে আলাদা হয়ে যায় এবং আরিয়াকে একটা প্রস্তাব দেয়। সে চাইলে তার কাছে থেকে এই হত্যা কৌশল শিখতে পারে। কিন্তু আরিয়ার হৃদয়ে তখন প্রতিশোধের বীজ জেগে উঠেছিল, তাই সে জানায় সে এখনই যাবে না তার সাথে। সে আগে তার পরিবারকে খুঁজে বের করে সার্সির বিরুদ্ধে যুদ্ধে যোগ দেবে। আরিয়ার মনোভাব বুঝতে পেরে বিদায়ের সময় জ্যাকেন তাকে একটা কয়েন দিয়ে বলে যদি কখনো দরকার পড়ে তাহলে এই কয়েন দেখিয়ে ভ্যালার মার্কুইলিস বললেই সে সাহায্য পাবে। জ্যাকেন চলে গেলে আরিয়া এবং তার দুই সঙ্গী অনেকটা দেখীনভাবে চলতে শুরু করে। কিন্তু এক পর্যায়ে তারা মুখোমুখি হয় তাদের পালক পিতার সৈন্যদের অবশিষ্ট দলের সাথে, যাদের সার্সির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছিল। এই সৈন্যদের মধ্য থেকেই গড়ে উঠেছিল ব্রাদারহুড উইদাউট ব্যানার্স। এরা ছিল এমন একটা সংগঠন যারা কোনো পরিবারের প্রতি অনুগত ছিল না, বরং ন্যায় বিচারের পথে চলা একজন ভয়ঙ্কর নাইট ছিল এরা। আর এ কারণেই ল্যানিস্টাররা তাদের শিকার করতে শুরু করেছিল। তো তাদের দলের নেতা থোরস, যে একসময় এক রেড প্রিস্ট ছিল, সে ওদের হাতে থাকা তরবারি এবং কথোপকথন শুনে এবং হট পায়ের আচরণ দেখে সন্দেহ পোষণ করে। নরমভাবে কাজ হবে না বুঝতে পেরে কঠোরতার পথ বেছে নেয় সে। একজন সুনিপুণ তীরন্দাজ হিসেবে সে বুঝতে পারত একটা তীর কত সেকেন্ডে কোথায় পৌঁছাবে। এই দক্ষতা দেখে তিনজন হতবাক হয়ে যায়। তাই আর কিছু না ভেবে তারা তাদের কথা মেনে নেয়। কিন্তু বিদায়ের আগে নেতা থোরস তার কথা রাখেন। বিদ্বেষহীনভাবে আরিয়াদের খাওয়ার ব্যবস্থা করেন তিনি এবং তাদের গন্তব্য জিজ্ঞেস না করেই তাদের যেতে দেন। ঠিক সেই একই সময়ে আরিয়ার পাশ দিয়ে যাওয়ার সময় আরিয়া একটা লোককে চিনতে পারে। এই লোকটার নাম ছিল ক্লিংগেন, যে ছিল কিংস ল্যান্ডিং এর এক বিখ্যাত যোদ্ধা। তবে ঘটনার পরম্পরায় সার্সির সেনাদের হাত থেকে পালিয়ে এসেছিল এই ক্লিংগেন, কিন্তু শেষ পর্যন্ত এই ব্রাদারহুডদের হাতে ধরা পড়ে গিয়েছিল সে। এই ক্লিংগেন এবার আরিয়াকেও চিনে ফেলে। স্টার্ক নামের প্রতি এক সময় যারা আনুগত্য দেখাতো, সেই ব্রাদারহুড উইদাউট ব্যানার্সের সদস্যরা দায়িত্ববোধ থেকে বাধ্য হয়ে আরিয়াকে রক্ষা করে। তারা ক্লিংগেনকে ধরে নিজেদের গোপন ঘাঁটিতে নিয়ে আসে এবং তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য দলপতি বারিকের সামনে এনে হাজির করা হয়। অন্যদিকে হট পায়ের ভালোবাসা ছিল রন্ধন শিল্পে। সেই ভালোবাসার টানেই হট পাই সিদ্ধান্ত নেয় আর সে যুদ্ধ করবে না, এবার সে থাকবে একটা সরাইখানায়। স্কোয়াড হিসেবে থেকে শিখবে সে সেরা রাঁধুনিদের কাছ থেকে নতুন নতুন রান্না। তো তার এরকম মানসিকতায় শেষ পর্যন্ত আলিঙ্গনে বিদায় জানিয়ে সে থেকে যায় পেছনে, যেখানে যুদ্ধ নয় চুলার আগুনই তার সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়িয়েছিল। এদিকে ব্রাদারহুডের সদস্যরা নিরাপদে ফিরে আসে তাদের গোপন ঘাঁটিতে, একটা স্বাধীন সংগঠন হিসেবে যারা কোনো হাউস বা রাজনীতির অধীনে ছিল না। সেই কারণেই তাদের প্রতিটি পদক্ষেপ থাকতে হতো চরম সতর্ক, কারণ এই যুদ্ধ বিধ্বস্ত সময়ে স্বাধীনতা মানে নিজের পথ তৈরি করা। ঘাঁটিতে তাদের অপেক্ষায় ছিলেন বরিক ভান্ডারিয়ান। এক সময়ের এক মহান যোদ্ধা ছিলেন বরিক, এখন ব্রাদারহুডের নেতা হয়েছেন তিনি। সেখানেই আনা হয় ক্লিংগেনকে, কিন্তু তাকে দেখে ক্লিংগেন এবার দাবি করে বসে সে ল্যানিস্টারদের প্রতি আনুগত্য ত্যাগ করেছে এবং সে এতে অনুতপ্ত। কিন্তু ব্রাদারহুডের কেউই তার কথায় বিশ্বাস করছিল না, বিশেষ করে যখন তার বিরুদ্ধে উঠে আসছিল ভয়াবহ সব অভিযোগ, শিশু হত্যা, পাপাচার, যা সরাসরি লর্ড অফ লাইটের ধর্ম বিরোধী ছিল। এসব জানার পরে বারিক এক ঐতিহ্যবাহী প্রস্তাব দেন, ট্রায়াল বাই কমব্যাট, অর্থাৎ লড়াইয়ের মাধ্যমে ক্লিংগেনের বিচারের সিদ্ধান্ত হয়।
আগুনকে বরাবরই ভয় পেত ক্লিংগেইন, তবুও তার হাতে তুলে দেওয়া হয় ঢাল ও তরবারি। ক্লিংগেইনের ছিল নাইট সুলভ অভিজ্ঞতা আর বিশাল শারীরিক শক্তি, তাই দ্রুতই সে বরিকের ঢাল ভেঙে ফেলে। কিন্তু বরিকের জ্বলন্ত তরবারি যখন এক ধাপ করে এগিয়ে তার দিকে আসে, তখন আগুনের তাপে শুধু দেহ নয়, গলে যেতে থাকে ক্লিংগেইনের আত্মবিশ্বাসও। ভয়ের সামনে একসময় থেমে যায় তার তলোয়ার, আর নেমে আসে এক নীরব ন্যায় বিচার। দ্য ডেথ কাউন্ট ছিল ফ্রেম লর্ডের একজন সেবক, যাকে বহুবার পুনরুজ্জীবিত করা হয়েছিল। সেই বিচার চলাকালীন ক্লিংগেইনের হাতে বুকে আঘাত পেয়ে মৃত্যুবরণ করার পর তার অধীনস্থ থোরস অফ মির একটা জাদু মন্ত্রের মাধ্যমে তাকে আবার পুনরুজ্জীবিত করেন। এই পুনর্জন্মের ঘটনাটি আরিয়া নিজ চোখে দেখে এবং এতে সে বুঝতে পারে কিংবদন্তি ও পৌরাণিক কাহিনীগুলো সত্যি বাস্তব। এদিকে বিচার শুরু হওয়ার আগে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে এবার দ্য ডেথ কাউন্ট বাধ্য হয় ক্লিগেনকে ছেড়ে দিতে। এই নিয়ে আরিয়া ষষ্ঠবারের মতো কাউকে জীবিত হতে দেখল নিজের চোখে। ফলে তার মনে মৃত্যুর অর্থ নিয়েই এবার একটা দ্বিধা জাগে এবং তারপর থেকে সে এক দক্ষ তীরন্দাজের কাছ থেকে ধনুক চালানো শিখতে শুরু করে। তবে এর মধ্যেই তারা মুখোমুখি হয় এক ডাইনি, যিনি ছিলেন রবার্ট ব্যারাথিয়নের ভাই স্ট্যানিসের অনুগত, এবং থোরসের মতো তিনিও ছায়াভূমি থেকে মানে শ্যাডোল্যান্ডস থেকে এসেছিলেন। আর এই মহিলার নাম ছিল মেলিসান্দ্রে। এই মেলিসান্দ্রেকে দেখে আপনারা কিন্তু ধাঁধায় পড়বেন না, কারণ এই সেই মেলিসান্দ্রে যাকে আমরা স্ট্যানিস ব্যারাথিয়নের সাথে দেখেছিলাম এবং জন স্নোকেও বাঁচিয়ে তুলতে দেখেছিলাম তাকে। আসলে আরিয়া স্টার্ক কিভাবে একজন ফেসলেস খুনিতে পরিণত হয়েছিল সেটার প্রেক্ষাপটের ঘটনা আমরা এখন দেখছি। তাই তার এই সুদীর্ঘ যাত্রাপথে সে কার কার সাথে দেখা করেছিল বা দেখা হয়েছিল সেগুলোরই বর্ণনা করা হচ্ছে এখন। তো যাই হোক, মেলিসান্দ্রেকে দেখার পর তাদের মধ্যে অবদ্ধ ভ্যালারিয়ান ভাষায় বিনিময়কৃত কথোপকথনের মাধ্যমে তারা জানতে পারে এই ডাইনি মেলিসান্দ্রে মূলত গেনরির খোঁজে এখানে এসেছিল। এর কারণ তার বিশ্বাস ছিল রবার্টের জারদ সন্তান গেনরির রক্ত এবং তার জাদুর সংমিশ্রণে স্ট্যানিসকে লৌহ সিংহাসনে বসাতে পারবে সে। সেই ধারণা থেকেই তিনি আর্থিক সংকটে পড়া ব্রাদারহুড উইদাউট ব্যানার্স থেকে গেনরিকে কিনে নেন। আরিয়া যদিও মেলিসান্ডের ভাষা বুঝতে পারছিলেন না, তবু গেনরিকে বিক্রি করে দেওয়ার কারণে সে ব্রাদারহুডের ওপরে গভীরভাবে ক্ষোভ পোষণ করতে শুরু করেন। বিষয়টা আরও খারাপ হয় যখন সে দেখতে পায় এই ব্রাদারহুডরা তাদের আগের প্রতিশ্রুতি ভঙ্গ করে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা থেকে সরিয়ে এসেছে। ফলে আরিয়া ক্রুদ্ধ হয়ে ব্রাদারহুডদের থেকে পালিয়ে যায়, কিন্তু বেশি দূর যেতে না যেতেই ক্লিগেনের হাতে ধরা পড়ে যায় সে। আরিয়া দেখতে পায় এখনও ক্লিগেন এই স্থানটা ত্যাগ করেনি। তবে এটা ছিল এমন একটা মুহূর্ত যেখানে আরিয়া নিজেই এবার ক্লিগেনকে হত্যা করার জন্য একেবারে প্রস্তুত হয়েছিল। তবে ক্লিগেনও আরিয়াকে নিয়ে ভাবছিল। তাকে দেখে ক্লিগেন জানায় সে আরিয়াকে সার্সির কাছে বিক্রি করবে না বা তার হাতেও তাকে তুলে দেবে না, বরং তার ভাই রবের কাছে সে তাকে পাঠাতে চায়। আরিয়ার ক্লিগেনের এই কথাটা পছন্দ না হলেও তার আর কোনো উপায় না থাকায় সে অনিচ্ছা সত্ত্বেও ক্লিগেনের সাথে যেতে রাজি হয়। এরপর যখন তারা ছদ্মবেশে একটা শহরের ভিতরে প্রবেশ করে, তখন আরিয়া তার পুরো পরিবারের ওপর চালানো রক্তাক্ত বিয়ের সেই গণহত্যাটা সরাসরি প্রত্যক্ষ করে। এই বিভৎস দৃশ্য থেকে বাঁচাতে ক্লিগেন তাকে অচেতন করে ফেলে। কিছুক্ষণ পর সেই শহর ত্যাগ করার সময় আরিয়ার ভাইয়ের কাটা মুন্ডুটা দেখতে পায়। এটা ছিল রবের বিশ্বাসঘাতকতার এক নিষ্ঠুর ফল। আর এই বিষয়টা আমরা এর আগের একটা পর্বে দেখেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই। এই ঘটনায় 11 বছর বয়সী মেয়েটির মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়, আর সে তার শত্রুদের তালিকায় ওই পরিবারের সবাইকে যোগ করে যারা তার মা ভাইকে মেরে ফেলেছে। তাদের একমাত্র আশ্রয়ের আশা ছিল তখন তার দুঃসম্পর্কের খালা, যিনি সেখান থেকে তখন 1000 মাইল দূরে থাকতেন। কিন্তু যাত্রা পথে এক খামারে রাত যাপন করার প্রস্তুতি নিতে গিয়ে এই দুজন মানুষ দুই ব্যক্তির মুখোমুখি হয়, যাদের এক সময় সে ল্যানিস্টারদের সাথে দেখেছিল। আরিয়া দেখতে পায় তার বিদায়ের সময় জন স্নো তাকে যে উপহারটা দিয়েছিল সেই তরবারি নিডল ওই লোকদের কাছে আছে। তরবারি ফিরে পাওয়ার আশায় তারা অনিচ্ছা সত্ত্বেও সেই বাড়িতে একসময় প্রবেশ করে। তবে ভেতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই সেই দলের নেতা ক্লিগেনকে চিনে ফেলে। এর কারণ ছিল ক্লিগেন ছিল এক সময়কার অপরাজেয় যোদ্ধা, তার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল ইতিমধ্যেই। তো তাকে দেখে নেতা ক্লিগেনকে বলে সে যেন তার সাথে তার দলে যোগ দেয়। সে আরও বলে তারা দিন কাটায় ভোগ বিলাসে এবং লুটতরাজের মাধ্যমে, আর রাজকীয় সেনা দলের সদস্য হওয়ায় কেউ তাদের বাধাও দেয় না। এ সময় দলনেতা আরও জানায়
যদি ছোট্ট মেয়েটি সবার সঙ্গে একটু সহযোগিতা করে তাহলে তারা একটা জমকালো ভোজের আয়োজন করতে পারে। কিন্তু লোকটার কোনো কথাতেই পাত্তা দেয় না সে। ক্লিগেনের তীব্র অবজ্ঞা ও কটাক্ষ শুনে দলনেতা আবারও তাদের সংখ্যা গরিষ্ঠতার কথা তাকে তুলে ধরে। কিন্তু ক্লিগেন তখন রেগে গিয়ে বন্য পশুর মতো আচরণ করতে শুরু করেছিল। এক সময়কার রাজকীয় নাইটের সামনে বাকিদের তরবারি খুব অল্প সময়ের মধ্যে একেবারে নিষ্প্রভ হয়ে যায়। স্থান সংকীর্ণ হওয়া সত্ত্বেও দলটি প্রাণপণে লড়াই করে যাচ্ছিল ক্লিগেনের সাথে, কিন্তু শেষ পর্যন্ত ক্লিগেনকে তারা হারাতে পারে না। এ সময় তাদের এই লড়াইয়ে যোগ দেয় আরিয়াও এবং বলতে থাকে কি বলছিল সেই দলনেতা যখন তার তরবারি নিতে চেয়েছিল। ঠিক এই সময় একজন ল্যানিস্টার সৈন্য আরিয়াকে চিনে ফেলে, কিন্তু আরিয়া তাকে হত্যা করে তার তরবারি পুনরুদ্ধার করে তার থেকে। এরপর আরিয়া ক্লিগেনকে নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। এই লোকটির প্রতি তার মন কৃতজ্ঞতায় ভরে যায়, কিন্তু অথচ একসময় সে একে তীব্রভাবে ঘৃণা করত। সেই বাড়ি থেকে বেরিয়ে এর কিছুক্ষণ পর তাদের আতিথেয়তা দেয় এক খামারের কৃষক, যার আন্তরিকতা এই কঠোর পৃথিবীর ক্লান্ত দুই প্রাণকে কিছুটা উষ্ণতা দিয়েছিল। কৃষক এমনকি ক্লিগেনকে থাকতেও বলেছিল তার সাথে, তার শ্রমের বিনিময়ে তাকে পারিশ্রমিকও দিতে চাইছিল। কিন্তু পরের দিনই ক্লিগেন আবার যাত্রা শুরু করে। কিছুক্ষণ আগে এই লোকটির প্রতি আরিয়ার মন কৃতজ্ঞতায় ভরে উঠলেও ক্লিগেনের এই কাজটি আরিয়ার মনে তীব্র বিরক্তি এবং অসহায়ত্বের জন্ম দেয়। সে বুঝতে পারে না কেন এই পৃথিবী এত নিষ্ঠুর হয়। এরপরেও সে সেই তরবারি দিয়ে কঠোর অনুশীলন করতে শুরু করে, কিন্তু ক্লিগেনের ক্রমাগত কটাক্ষ ও বিদ্রুপ তার ঘৃণাকে আরো বাড়িয়ে দিচ্ছিল। তাই সে ধীরে ধীরে সুযোগ খুঁজছিল যাতে বিরক্তিকর লোকটিকে সে সায়স্তা করতে পারে। কিন্তু নিজের চেয়ে শতগুণ শক্তিশালী এক শত্রুর মুখোমুখি হয়ে অতি আত্মবিশ্বাসী হলেও আরিয়া চরম বাস্তবতার স্বাদ পায় একসময়। ক্রুদ্ধ এবং অসহায় হয়ে আরিয়া চুপচাপ তার প্রতিশোধের তালিকায় এরপর ক্লিগেনের নাম যোগ করে। তবু এই অপরাজেয় মানুষটি তার পেছনে ধৈর্য নিয়ে দাঁড়িয়ে থাকছিল, বারবার তাকে শেখাচ্ছিল কিভাবে এই নিষ্ঠুর দুনিয়ার সঙ্গে লড়তে হয়। তবে আরিয়ার কারিশমাতেই হোক আর যে কারণেই হোক না কেন, সময়ের সাথে সাথে ক্লিগেন ধীরে ধীরে আরিয়ার কাছে নিজেকে একজন গার্ড হিসেবে তৈরি করে ফেলে। আরিয়া খেয়াল করত ক্লিগেন আগুনে ভয় পায়, আর এটা দেখে একদিন সে ক্লিগেনের কাছে জানতে চায় কেন সে আগুনকে এত ভয় পায়। ক্লিগেন সেদিন উত্তরে বলে ছোটবেলায় খেলতে গিয়ে সে একবার ভুল করে তার ভাইয়ের খেলনা নিয়ে ফেলেছিল, আর তার ভাই রেগার মনে করেছিল ক্লিগেন হয়তো সেটা চুরি করেছে। ফলে সে তার মুখ একটা আগুনের চুলায় ঠেসে ধরে। এমনকি তাদের বাবা পর্যন্ত এই রেগারের সেদিন পক্ষ নিয়েছিল। এই ঘটনাটা ক্লিগেনকে ভিতর থেকে ভেঙে ফেলে, কিন্তু নিজেকে শান্ত রাখতে তারপর থেকে ক্লিগেন নির্দয় ব্যবহার দিয়ে নিজের নিঃসঙ্গতাকে আড়াল করতে শুরু করেছিল। এইসব ঘটনা শুনতে শুনতে আরিয়ার অতীতের সমস্ত অভিযোগ ভুলে গিয়ে আবারও ক্লিগেনের প্রতি অনেকটা আবেগী হয়ে ওঠে। এভাবে নানা ঘটনার মধ্য দিয়ে তারা সামনের দিকে এগিয়ে যেতে শুরু করেছিল, এবং অবশেষে একদিন যখন তারা আরিয়ার খালার দুর্গে এসে পৌঁছায় তখন তারা জানতে পারে তার খালা মাত্র 3 দিন আগে মারা গিয়েছেন। তাদের অসংখ্য কষ্ট, লড়াই আর এত দীর্ঘ পথ পেরিয়ে এই শূন্যতার কথাটা শুনে একেবারে হতাশ হয়ে পড়েছিল আরিয়া স্টার্ক। ফলে বাধ্য হয়ে সে আবার ক্লিগেনকে নিয়ে বেরিয়ে পড়ে উদ্দেশ্যহীনভাবে কোনো একটা গন্তব্যে। কিন্তু এরকম উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করার সময়ই তারা মুখোমুখি হয় ব্রিয়নের। এই ব্রিয়ন ছিল আরিয়ার মায়ের পুরনো রক্ষী, আর এই ব্রিয়নকে আমরা এর আগের একটা পর্বে আরিয়ার বোন সানসার সাথে দেখেছিলাম। সানসার সাথে ব্রিয়ন কিভাবে যুক্ত হয়েছিল সেটাও আমি এক্সপ্লেন করব সামনের কোনো এক পর্বে। একদিন একটা সরাইখানার পাশ দিয়ে যেতে যেতে ব্রিয়নের সাথে দেখা হয় হটপায়ের, আর তার কাছ থেকে ব্রিয়ন জানতে পারে আরিয়া তখনও বেঁচে আছে। এরপর থেকে সে আরিয়ার খোঁজ করে, আর এক সময় তার সঙ্গে তার দেখা হয়ে যায়। এরপরে এরা সবাই মিলে আবার অনেকটা উদ্দেশ্যহীনভাবেই যাত্রা শুরু করে। বেশ কিছুটা চলার পর একটা পর্বতের কাছে এসে দাঁড়ায় ওরা। কিন্তু ভিন্ন ভিন্ন মতধারার এই মানুষগুলো কিছুক্ষণের মধ্যেই একে অপরকে অবিশ্বাস করতে শুরু করে। উভয় পক্ষই একে অপরের উপরে সন্দেহ পোষণ করতে থাকে। ফলে তারা নিজেদের দায়িত্ব পালনের জন্য লড়াই জড়িয়ে পড়ে। যদিও ব্রিয়ন কখনো নাইট উপাধি পাননি, তবে তার উচ্চদেহী গড়ন এবং সাহস তাকে ক্লিগেইনের সামনে অনেকটাই অবিচল করে তুলেছিল। অভিজ্ঞ ক্লিগেইন বুঝতে পারছিল এই শক্তিশালী নারীকে সে অবমূল্যায়ন করেছে এবং তার ক্লান্তিও ধীরে ধীরে তাকে দুর্বল করে দিচ্ছে। ক্লিগেইনের এই দুর্দশার কারণ ছিল ভবঘুরে জীবন। এই ভবঘুরে জীবন শুরু করার পর থেকে সে কখনো পরিপূর্ণ আহার পায়নি, ফলে ধীরে ধীরে সে শক্তি হারাচ্ছিল।
তো এভাবে অবশেষে সে সম্পূর্ণভাবে পরাজিত হয় বিয়র্নের কাছে এবং কোনো প্রতিরোধই সে করতে পারে না। তবে দুর্ধর্ষ এই নারীকে না চিনেই এবং তার ক্ষমতা সম্পর্কে না জেনেই আরিয়া পাহাড়ের পাদদেশে নীরেকে আড়াল করে রাখে তার মোকাবেলা করার জন্য, কিন্তু বিয়র্নকে সে আর খুঁজে পায় না। এর মধ্যে একসময় পাহাড়ের নিচে নেমে এসে সে দেখতে পায় ক্লিগেন পড়ে আছে, মারাত্মকভাবে আহত সে। আরিয়া তাকে দেখে ভাবে হয়তো পাহাড় থেকে পড়ে গিয়েছে লোকটা। তবে নারীর হাতে পরাজিত হয়ে ক্লিগেন কিন্তু হার মানতে চাচ্ছিল না। উপরন্তু সে চাইছিল আরিয়া যেন তাকে মেরে ফেলো, যাতে ভবিষ্যতের যন্ত্রণা তাকে সহ্য করতে না হয়। তাই সে আরিয়াকে প্ররোচিত করতে থাকে। কিন্তু ক্লিগেন যতই নির্মম কথা বলুক না কেন, আরিয়া নিজের ভেতর থেকে তার মৃত্যু কামনা করতে পারছিল না। এরপর সে উঠে দাঁড়ায় এবং ক্লিগেইনের কাছে থাকা কিছু অর্থ নিয়ে একাই রওনা হয় অনেকটা উদ্দেশ্যহীন একটা গন্তব্যের দিকে। এরপর বেশ কিছুদিন ধরে চলার পর একদিন আরিয়া স্টার্ক এসে দাঁড়ায় একটা বন্দরের কাছে। আসলে সেই বন্দরের কাছে এসেছিল মূলত ওয়ালে পৌঁছানোর জন্য। বন্দরে পৌঁছে সে যখন ওয়ালে যাওয়ার জন্য একটা বোট ভাড়ার কথা বলছে, তখন সেখান থেকে সে জানতে পারে সেই জাহাজ, মানে যে জাহাজের ক্যাপ্টেনের সাথে সে কথা বলছিল, সেই জাহাজটা আসলে ব্রাভোসের উদ্দেশ্যে রওনা দেবে কিছুক্ষণের মধ্যেই। ব্রাভোসের কথা শুনে আরিয়ার মনে পড়ে যায় জ্যাকেনের কথা, যে তাকে প্রতিশ্রুতি দিয়েছিল। ফলে আরিয়া জ্যাকেনের দেয়া সেই মুদ্রাটা জাহাজের ক্যাপ্টেনকে এবার বের করে দেখায়। আর সেই বিশেষ রূপার মুদ্রাটি দেখে ক্যাপ্টেনের মুখে গভীরতা এবং শ্রদ্ধার ছাপ ফুটে ওঠে। সাথে সাথে সে আরিয়াকে নিয়ে রওনা হয় ব্রাভোসের উদ্দেশ্যে। অবশেষে সব সম্পর্ক থেকে মুক্ত হয়ে আরিয়া স্টার্ক রওনা দেয় টাইটান শহরের দিকে, যেখানে সে তার প্রকৃত দক্ষতা অর্জনের জন্য অনেক আশা নিয়ে রওনা হয়েছিল। এবং বেশ কয়েকদিন চলার পর একসময় টাইটান শহরে এসে পৌঁছায় আরিয়া। জাহাজ থেকে নেমে রূপার মুদ্রার উৎস অনুসন্ধান করে ক্যাপ্টেন তাকে এক নির্জন একটা ভবনের সামনে নিয়ে আসে। আরিয়া সেই ভবনের দরজার সামনে দাঁড়িয়ে কাউকে ডাকলে একজন দরজা খুলে দিয়ে বেরিয়ে আসে। কিন্তু সেই ব্যক্তিকে আরিয়া যখন সব কিছু খুলে বলে, তা সত্ত্বেও লোকটা তাকে ভেতরে ঢুকতে দেয় না। প্রত্যাখ্যাত হয় আরিয়া স্টার্ক। কিন্তু প্রত্যাখ্যাত হওয়ার পরে আরিয়া অনেকটা দিশাহীন হয়ে পড়েছিল। সে জানতো না এখন তার পথ কোন দিকে হবে, সে কোথায় যাবে। এই অচেনা দেশে তার যাওয়ার কোনো জায়গাই নেই। তাই সে শুধুমাত্র দরজার সামনে বসে বারবার তার প্রতিশোধের তালিকার নামগুলো উচ্চারণ করতে শুরু করেছিল। এই চরম দুঃসময় ও পালানোর মুহূর্তে প্রতিশোধ ছিল তার একমাত্র চালিকা শক্তি। তবে সবচেয়ে দৃঢ় ইচ্ছা শক্তিও একসময় ক্ষুধার কাছে হার মানে। পেটে ক্ষুধা নিয়েই হাতে ধরা রূপার মুদ্রাটার দিকে তাকায় আরিয়া স্টার্ক। মুদ্রাটা হাতে নিয়ে সে ভাবতে শুরু করে এই বস্তুটার পেছনে এখন আর কোনো প্রতিশ্রুতি নেই। এরপর এক সময় সে বুঝতে পারে শেষ পর্যন্ত একজন মানুষকে সে ভরসা করতে পারে, আর সেই মানুষটা এখন শুধুমাত্র সে নিজেই। তার ভিতরকার শক্ত ভিতের কারণে আরিয়ার জীবিকা নির্বাহের সমস্যা তার জন্য তেমন কঠিন কোনো সমস্যা ছিল না। তবে এক ভিনদেশি দেশে অপরিচিত মুখগুলো স্বাভাবিকভাবেই তার বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছিল। একসময় একদিন সে দেখতে পায় এক বৃদ্ধ লোক তার খোঁজে এসেছে। তাকে দেখে বেশ একটু অবাক হয় আরিয়া, কিন্তু তা সত্ত্বেও সে লোকটার পিছু নেয়। কিন্তু তার সাথে যাওয়ার সময় সে তাকে বারবার প্রশ্ন করেই যাচ্ছিল, আর বারবার প্রশ্নের মুখে সেই বৃদ্ধ লোকটি রূপার মুদ্রাটা এবার তার দিকে ছুঁড়ে ফেরত দেয়। তার এই কাণ্ডে বোঝা যাচ্ছিল সেই ছিল সেই হাউসের একজন রিপ্রেজেন্টেটিভ। হয়তো জ্যাকিনি তাকে পাঠিয়েছিল আরিয়াকে ভেতরে নিয়ে যাওয়ার জন্য। মৃতদের মুখ পরিবর্তনের ক্ষমতা ধারণকারী প্রাচীন ও রহস্যময় হাউস অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে এমন এক হত্যাকারী সংঘ যাদের সবাই ভয় করত। যদিও আরিয়া স্টার্ক ব্যক্তিগতভাবে সেই প্রতিষ্ঠানের অন্যতম নেতা জ্যাকেনের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছিল, কিন্তু তা সত্ত্বেও ভিতরে ঢোকার পর সে শুধু তুচ্ছ তাচ্ছিল্য এবং ছোট ছোট কাজই পেত। এভাবেই সেখানে দিন কাটতে শুরু করেছিল আরিয়া স্টার্কের। কিন্তু সে খেয়াল করত প্রতিদিন একজন অপরিচিত লোক সেখানে আসে এবং একটা মাত্র বাক্য উচ্চারণ করে সে। তারপর পুল থেকে পানি পান করে মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তারপর সেখানেই সেই লোকটা মারা যায়। এই অভিজ্ঞতা থেকেও তেমন কিছু শিখতে পারছিল না আরিয়া, ফলে ধীরে ধীরে অনেকটা অধৈর্য হয়ে উঠছিল। এরকম একদিন যখন সে জ্যাকেনের কাছে প্রকৃত দক্ষতার শেখার দাবি জানায়, তখন জ্যাকেন তাকে বলে সে এখনও রেডি নয়। এই মুহূর্তে আরিয়ার একমাত্র লক্ষ্য ছিল প্রতিশোধ এবং তা অর্জনের পর নিজ স্বার্থেই সামনের দিকে এগোনো। তবে যদি কাউকে শিখতে হয় তবে প্রথমে তাকে দ্য ম্যানিফেস্ট গডের সেবা করতে হতো এই হাউস অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে।
ওয়েস্ট্রোসে আরিয়ার একমাত্র বিশ্বাস সবসময় যেটা ছিল সেটা কখনোই বদলায়নি। এটা হলো গড অফ ডেথের ধারণা, আর এটাই ছিল জ্যাকেনের কাছে তাকে বেছে নেওয়ার আসল কারণ। আরিয়া একদিন দেখতে পায় যেসব মৃতদেহ এখানে আনা হতো তাদেরকে অন্য একটা দরজা দিয়ে নিয়ে যাওয়া হতো। এই হাউস অফ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আরিয়ার এক মেয়ের সাথে পরিচয় হয়েছিল। এই মেয়েটিকে সে বড় বোন বা সিনিয়র সিস্টার বলতো। তাকে এই বিষয়ে একদিন জিজ্ঞাসা করলেও তার থেকে কোনো সদুত্তর সে পায়নি, বরং মেয়েটিকে দেখে মনে হচ্ছিল সে যেন আরিয়ার কোনো কথা শোনেইনি। তবে এক রাতে আরিয়ার সেই সিনিয়র সিস্টার তাকে আরও বিভ্রান্ত করে ফেলে একটা ঘটনায়। সেই রাতে আরিয়ার দৃষ্টি পড়ে তার বিছানার উপর রাখা তার তরবারি নিডলের দিকে। এ সময় জ্যাকেনও সেখানে উপস্থিত ছিল। জ্যাকেন তাকে বলে যদি আরিয়া সত্যিকারের ফেসলেস ম্যান হতেই চায় তবে প্রথমে তাকে নো ওয়ান হতে হবে। এজন্য নিজের নাম, পরিবার এবং অতীতের সব স্মৃতিচিহ্ন তাকে ভুলে যেতে হবে। কিন্তু এই তরবারিটা ছিল তার পরিবারের সঙ্গে তার শেষ সংযোগ, যেটা এতদূর পর্যন্ত আরিয়া তার সঙ্গে বয়ে নিয়ে এসেছিল। কিন্তু আরিয়া শেষ পর্যন্ত সেটি আর ছেড়ে দিতে পারে না। তরবারিটিকে সে পরদিন একটা জায়গায় লুকিয়ে রাখে। এরপর সে অনেকটা কৌতূহলী হয়ে নিজের কিছু অন্বেষণ করতে চায়, কিন্তু জ্যাকেন তাকে থামিয়ে দিয়ে পথ দেখাতে শুরু করে। সেদিন কিছুক্ষণ চলার পর অন্ধকার এক গুহার নিচের দিয়ে হাঁটার সময় আরিয়া অনেকটা পিছিয়ে পড়ে, কিন্তু তার সেই সিনিয়র সিস্টার চোখের ইশারায় তাকে সাহায্য করতে থাকে এবং তাকে একটা কাজ দেয়। আর এর থেকেই প্রথমবারের মতো আরিয়া সুযোগ পায় বাইরে বেরানোর। তবে অন্যান্য শিক্ষানবিশদের প্রশ্নের মুখে সেই বোনও কোনো উত্তর দিচ্ছিল না। এর কারণ ছিল অন্যদের তুলনায় আরিয়া অনেক সহজেই প্রতিষ্ঠানে প্রবেশ করে ফেলেছিল। এরপর থেকে মৃতদেহ পরিষ্কারের কাজে আরিয়া দক্ষ হয়ে উঠতে থাকে। তেমনি তার সামনে আসে প্রথম একটা পরীক্ষা। সে যতই সত্যি বলার চেষ্টা করুক তাকে বলা হয় সে মিথ্যে বলছে, আর মার খেতে হয় তাকে। যদি সে সত্য মিথ্যা মিশিয়ে বলতো তখন মারটা হতো অনেক ভয়ানক। যদিও সে এতে কোনো সুনির্দিষ্ট ফলাফল পাচ্ছিল না, তবে তাতে তার ফেসলেস অ্যাসাসিন হওয়ার সংকল্প কিন্তু এতটুকু নড়বড়ে হয়নি কোনো সময়ের জন্য। এর মধ্যে একদিন এক ব্যক্তি তার অসুস্থ কন্যাকে নিয়ে আসে সেই হলে। সে জানায় চিকিৎসার পেছনে সব সঞ্চয় খরচ করেও সে সফল হয়নি মেয়েকে সুস্থ করতে। তাই সে চায় তার মেয়ের যন্ত্রণা শেষ করে দেওয়ার জন্য হাউস অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সেবা পেতে। অসহিষ্ণু পিতার মুখ এবং কষ্টে ভোগা মেয়েটিকে দেখে আরিয়ার মনে এক অদ্ভুত ভাবাবেগ তৈরি হয় সেদিন। সে ভাবতে থাকে এর তুলনায় এখনও তার মধ্যে কোমলতা বেঁচে আছে। সে তার পূর্ব শিক্ষার কথা এবার মনে করতে থাকে। এরপর সে মেয়েটিকে শান্তভাবে পুল থেকে পানি খাওয়ায় এবং মৃত্যুর স্বস্তি দেয়। এই পুরো ঘটনাটি জ্যাকেন দেখছিল, কারণ একটা জীবন উৎসর্গ করলেই হাউস অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সেবা পাওয়া যেত। এরপর জ্যাকেন আরিয়ার জন্য আরেকটি দরজা খুলে দেয়। সেখান দিয়ে আরিয়া অন্ধকার সুড়ঙ্গে পেরিয়ে চলে আসে হাউসের মূল অংশে এবং সেখানে সে প্রবেশ করে। এটাই ছিল সেই হলরুম যেখানে অসংখ্য মুখ সংগ্রহ করে রাখা হয়েছিল দ্য মেনি ফেস গডের সেবা করার জন্য। ফেসলেস ম্যানদের প্রথম ধাপের প্রশিক্ষণ হলো মুখ বদলানোর কৌশল শেখা। এই পর্যায় থেকে জ্যাকেন তার প্রশিক্ষণের গতি বাড়িয়ে দেয় এবং নিজের চেহারা অভিব্যক্তি না পাল্টিয়েই পরিচয় পাল্টাতেও সক্ষম হয়, এবং এরপরই সে তার হাউস থেকে প্রথম কাজটি পায়। আরিয়াকে প্রথম যে কাজটি দেয়া হয়েছিল সেটা হলো ছদ্মবেশে এক ঝিনুক বিক্রেতা কিষানি হিসেবে তাকে কাজ করতে হতো। এজন্য প্রতিদিন সে পর্যবেক্ষণ করতে থাকে ডকের আর্থিক কর্মকর্তা ফ্র্যাঙ্কের দৈনন্দিন কাজ কেমন চলছে। এই ফ্র্যাঙ্ক গোপন কালো বাজারের সঙ্গে যুক্ত ছিল। বিষয়টা এমন ছিল, যখনই কোনো জাহাজ রওনা দিত এবং ক্যাপ্টেন নিরাপদে ফিরে আসতো, ফ্র্যাঙ্ক তখন তাদের বেতন দিত। আর যদি ক্যাপ্টেন মারা যেত বা ফিরে না আসতো তবে ফ্র্যাঙ্ক প্রতিশ্রুতি অনুসারে তার পরিবারের জন্য এই খরচগুলো বহন করত। কিন্তু বিষয়টা হচ্ছে এই ফ্র্যাঙ্ক যারা ফিরে আসতো না তাদের পরিবারের আর কোনো দেখভালের দায়িত্বই যেত না, অর্থাৎ সে তার নিজের প্রতিশ্রুতি পালন করত না। ক্যাপ্টেন ফিরে আসুক বা না আসুক সে নানা অজুহাতে টাকাটা নিজের কাছেই রেখে দিত। তো আরিয়া যখন তার প্রথম মিশনে নিযুক্ত হয় তখন তার সেই সিনিয়র সিস্টার হিংসায় জ্বলে ওঠে, কারণ সে জানতো তাদের গুরু এখন আরিয়াকে অগ্রাধিকার দিচ্ছে বেশি। কিন্তু যখন আরিয়ার ডকে সে একদিন 20 হাতে পৌঁছায় তখন সে দেখতে পায় মেরিন ট্র্যান্টকে। আর এই লোকটা ছিল সেই কিংস গার্ড যিনি একসময় তাকে হত্যা করতে চেয়েছিলেন। প্রচণ্ড ঘৃণায় অন্ধ হয়ে আরিয়া তার মূল লক্ষ্য এবার ভুলে যায় এবং গোপন মেরিন ট্র্যান্টকে অনুসরণ করতে শুরু করে। আর তারপরে এক সময় সে শেষ পর্যন্ত একটা পতিতালয়ে গিয়ে পৌঁছায়। পতিতালয়ে কি কাজ হয় সেটা আরিয়া জানতো। ছোট হলেও সে ইতিমধ্যে অনেক কিছু দেখে ফেলেছিল। তবে এখানে ট্র্যান্টকে মারাত্মক কিছু অশ্লীল আচরণ করতে দেখে সে সিদ্ধান্ত নেয়
পরদিন সে এই হ্যাপি ক্যাম্পে গোপনে প্রবেশ করবে, কারণ সেই লোকটি ছিল তার প্রতিশোধের তালিকার প্রথম নাম। সেদিন হাউস অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ফিরে আসার পর আরিয়া তার শিক্ষকের প্রশ্নের মুখে পড়ে, কিন্তু সে মিথ্যে বলে জ্যাকেনকে। আরিয়া বলে তার আগের মিশনে কিছুটা পরিবর্তন করেছে সে, কিন্তু জ্যাকেন বুঝে ফেলে আরিয়া সত্য কথা বলছে না। পরদিন যখন আরিয়া হ্যাপি ক্যাম্পে প্রবেশ করে তখন সে দেখতে পায় দুটো মেয়েকে নির্যাতন করছে ট্র্যান্ট। এর কিছুক্ষণ পর দেখা যায় আরও দুজন মেয়ে কাঁপতে কাঁপতে হাতে লাঠি ধরে দাঁড়িয়ে আছে। ওদিকে ট্র্যান্ট চাবুক পেটানোর জন্য রেডি হচ্ছে। এরপর একটা বাড়ি যখন তাদের গায়ের উপরে পড়তে থাকে তখন অগোছালো চুলের মেয়েটি কোনো ব্যথা অনুভব করছিল না। আর এই বিষয়টা মেরিন ট্র্যান্টের টর্চারের আগ্রহকে আরও বাড়িয়ে তুলেছিল। তাই সে অন্য মেয়েটাকে চলে যেতে বলে এবং তার লালসার তীব্রতা বাড়তে থাকে। সে চায় এই ব্যথাহীন মেয়েটাকে ভোগ করতে। তবে হঠাৎই হাঁটু গেড়ে বসা সেই মেয়েটি যখন মুখোশ খুলে ফেলে তখন তার চেহারা দেখে মেরিন ট্র্যান্টের গা শিউরে ওঠে, কারণ এটা ছিল আরিয়া স্টার্ক নিজে। সে আসলে এর মধ্যেই সুযোগ বুঝে একটা মেয়ে জায়গা নিয়ে নিয়েছিল। আরিয়ার প্রতিশোধের তালিকার প্রথম নামটিকে বিভৎসভাবে হত্যা করে আরিয়া এবং তারপর হাউসে ফিরে চুপি চুপি মুখোশটি ফেরত দেয়। ট্রান্টকে হত্যা করার পর নিজের মধ্যে এক ধরনের গর্ব অনুভব করতে শুরু করেছিল আরিয়া, কিন্তু সে জানত না তার শিক্ষক জ্যাকেন তার জন্য অপেক্ষা করছিল। তাকে দেখে জ্যাকেন বলে আরিয়া এমন একটা জীবন কেড়ে নিয়েছে যেটা তার নেওয়া উচিত হয়নি। তাছাড়া সে ম্যানিফেস্ট গডের কাছ থেকে কিছু চুরি করেছে, যা একটা গুরুতর নিয়ম ভঙ্গের মতো কাজ। এই নিয়ম ভাঙার শাস্তি হিসেবে জ্যাকেন আরিয়ার দৃষ্টিশক্তি কেড়ে নেন এবং হাউস অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে নির্বাসিত করেন। এই বিদেশ বিভুঁয়ে একা একা আরিয়াকে তারপর থেকে ভিক্ষা করে বেঁচে থাকতে হয়েছিল। তবে রাস্তায় চলতে চলতে যখন সে শুনতে পেত সে যাকে হত্যা করেছে সেই নিয়ে মানুষ কথা বলছে, তখন এক ধরনের সান্ত্বনা পেত সে। কিন্তু তারপরেও হাউসের সেই সিনিয়র সিস্টার তার প্রতি ক্ষোভে ফুঁসতে শুরু করেছিল। এজন্য একসময় সে আরিয়াকে রাস্তাতে চ্যালেঞ্জ জানায়। নিজে একটা অস্ত্র হাতে নিয়ে তাকে কটাক্ষ করতে করতে একদিন একটা লাঠি ছুড়ে দেয় আরিয়ার দিকে। অন্ধ হলেও আরিয়া এতে ভীষণ ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং সেই মেয়েটার দিকে অনেকটা আন্দাজে লাঠি চালাতে শুরু করেছিল। তবে প্রচণ্ড মার খেতে খেতে একসময় তার মুখ রক্তাক্ত হয়ে পড়ে। এ সময় সেই মেয়েটি বলে তারা পরের দিন আবার আসবে এবং তার সাথে আবার লড়াই হবে। আসলে চোখ দিয়ে যেমন ক্ষমতা দেখা যায় তেমনি ঘৃণাও দেখা যায়। ফেসলেস ম্যানদের চুক্তি রক্ষা করতে হলে কাউকে না কাউকে জীবন দিতেই হতো, যেন টার্গেট বেঁচে থাকতে পারে। তার গুরু জ্যাকেন নিজের জীবন উৎসর্গ করে সেই ঋণ মিটিয়ে দেন, আর তার শাস্তি হিসেবে আরিয়া দৃষ্টিশক্তি হারায় এবং নির্বাসিত হয়। অন্ধত্বের প্রথম দিনেই তাকে লড়াইয়ে বাধ্য করে তার এক সহপাঠী, যেটা আমরা একটু আগে দেখলাম। তো এর পরের দিন পুরনো ক্ষত সেরে ওঠার আগেই সেই শিক্ষানবিশ এসে আবার প্রশ্নের মুখোমুখি করে থাকে। মাত্র 2 দিনের অন্ধত্বেই আরিয়া বুঝতে পেরেছিল দৃষ্টিশক্তির সুবিধা এবং অসুবিধা ঠিক কতটা। হাউসে ফিরে গিয়ে সে অন্ধকারের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে এবং প্রতিটি প্রশিক্ষণের যন্ত্রণা নিজের প্রেরণা হিসেবে গ্রহণ করে। এরপর তারা একসঙ্গে তাদের ইন্দ্রিয় দিয়ে চারপাশে বোঝার প্রশিক্ষণ চালিয়ে যেতে থাকে। এই সংবেদনশীল প্রতিশোধ শক্তির বিস্ফোরণ ধীরে ধীরে আরিয়াকে শক্তিশালী করে তুলছিল এবং সে তার শিক্ষক জ্যাকেনের প্রশংসার ও পুরস্কারও পেয়েছিল। তবে এর মধ্যে একদিন যখন মৃত্যুর সেই পোল থেকে পানি পান করতে বলা হয় তাকে, তখন কিছুক্ষণের জন্য দ্বিধায় পড়ে যায় আরিয়া স্টার্ক। ইতিমধ্যে তার দৃষ্টিশক্তি ফিরলেও তার দক্ষতা তখনও অপ্রতুল ছিল, ফলে তার সহপাঠীর সঙ্গে লড়াইয়ে সে বারবার পরাজিত হচ্ছিল। একটা লড়াইয়ের সময় তলোয়ার পড়ে যাওয়ায় তার সহপাঠীর বিদ্রূপ দেখে আরিয়ার মন আবার দ্বিধায় পড়ে যায় এবং সে আবার মাটিতে পড়ে যায়। যদিও জ্যাকেন উপরে উপরে অস্বীকৃতি প্রকাশ করছিল, তবুও সে আরিয়াকে আরেকটা সুযোগ দেয় এবং একই সাথে সে সতর্ক করে দেয় এটাই তার জন্য দ্বিতীয় এবং শেষ সুযোগ, তার জন্য তৃতীয় কোনো সুযোগ থাকবে না। আর সে সফল হোক বা ব্যর্থ হোক, ম্যানিফেস্ট গড একটা মুখ সে পাবেই। এর মাধ্যমে জ্যাকেন তাকে বলেছিল তার নতুন টার্গেট হচ্ছে শহরের এক থিয়েটার অভিনেত্রী। জ্যাকেনের নির্দেশ পেয়ে আরিয়া যখন তারপর একসময় সেই থিয়েটারে প্রবেশ করে তখন সেই মহিলাকে দেখতে পায় সে, যে তার টার্গেট। কিন্তু সে বুঝতে পারে এই নারী অনেক সদয় প্রকৃতির মহিলা, যেটা তাকে তার মায়ের কথা মনে করিয়ে দিচ্ছিল। কিন্তু বিস্ময়ের বিষয় হলো থিয়েটারে সে দেখতে পায় সেই অভিনেত্রী সার্সির চরিত্র অভিনয় করছেন, তাও আবার অনেকটা মমতা দিয়ে। এই বিষয়টি আরিয়ার মধ্যে এক ধরনের ক্রোধ জাগিয়ে তুলেছিল।
তারপর সে ড্রেসিং রুমে চলে আসে এবং কিছুটা দ্বিধার পর শেষ পর্যন্ত আরিয়া বিষ ভরা শিশি থেকে তরল ঢেলে দেয় ওই নারীর প্রতিদিনের পানীয়তে। তবে নিজে বিষ মেশালেও সে তার জীবন শেষ পর্যন্ত নিতে পারে না, বরং সে সেই নারীকে আশেপাশে থাকা কিছু বিপদের ইঙ্গিত বুঝতে দেয়। মেনি ফেস গডের সেবিকা হিসেবে আরিয়া এই ঘটনার মাধ্যমে দ্বিতীয়বারের মতো মিশন ত্যাগ করেছিল, এটা বলাই বাহুল্য। সে জানত এর পরিণতি মারাত্মক হতে পারে, তাই সে সিদ্ধান্ত নেয় হাউস অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে পালিয়ে যাওয়ার। তবে তার তরবারি নিডল একটা জায়গায় গোপনের সেলারে লুকিয়ে রেখেছিল সে, আমরা আগে এটা দেখেছি। সেটা সেখান থেকে উদ্ধার করে আরিয়া। তারপর এক স্থানীয় জাহাজ ক্যাপ্টেনের সঙ্গে যোগাযোগ করে এবং তার কাছে থাকা সব সোনা দিয়ে বাড়ি ফেরার টিকিট নিশ্চিত করে আরিয়া স্টার্ক। শহর ছাড়ার শোক যখন সে বুকে ধারণ করছে, তখন এক বৃদ্ধ লোক নীরবে তার কাছে আসে। তার ছদ্মবেশী সহপাঠী সেই লোকের আঘাত এড়িয়ে যায়, আর এটা দেখে আরিয়া নদীতে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচায়। প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে আরিয়া স্টার্ক গোপনে নদীর অন্য পারে সাঁতরে গিয়ে ওঠে। তারপর উপরে উঠে রক্তাক্ত অবস্থায় রাস্তায় হাঁটতে হাঁটতে সে চারপাশে সত্য মিথ্যা মুখ চেনার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। কিন্তু এক সময় ভয় কাটিয়ে আরিয়া এক সদয় অভিনেত্রীর সাহায্য নেয়। বেসিক চিকিৎসার মাধ্যমে তার আঘাত কিছুটা সেরে উঠতে সক্ষম হয় সে অভিনেত্রী। কিন্তু পরদিন সকালে এক চাঞ্চল্যকর শব্দে ঘুম ভাঙে তার। আরিয়া দেখতে পায় সেই অভিনেত্রী খুন হয়ে গিয়েছেন, কিন্তু খুনটা করেছিল তার সেই সহপাঠী। এ সময় আরিয়াকেও সে দেখে ফেলে এবং তাকে বলে ফেসলেস ম্যানদের মিশন একবার নেওয়া শুরু করলে তা শেষ তাকে করতেই হবে। আরিয়া জানত সেই প্রতিদ্বন্দ্বীকে হারাতে পারবে না, তাই বাধ্য হয়ে জানলা দিয়ে লাফিয়ে পালিয়ে যায় সে। কিন্তু শহরের পথ ঘাট তখনও ভালোভাবে না জানা থাকায় আরিয়া বারবার তার সহপাঠী শিক্ষানবিশের ফাঁদে পড়ছিল। অবশেষে এক সময় আতঙ্কিত হয়ে আরিয়া সিঁড়ি থেকে পড়ে যায় এবং তার পুরনো ক্ষতস্থান খুলে যাওয়ায় চলাফেরায় সমস্যা হচ্ছিল তার। ক্লান্ত সত্ত্বেও আরিয়া সংকীর্ণ একটা গলিপথ দিয়ে এগিয়ে গিয়ে সহপাঠীকে সেলার ঘরে নিয়ে যেতে সক্ষম হয়, যেখানে সে তার তরবারিটা লুকিয়ে রেখেছিল। অন্ধত্বের প্রশিক্ষণের ফলে আরিয়া অন্ধকারের বড় সুবিধা পেত। যদিও সে তার সহপাঠীর মুখ মেনি ফেস গডের কাছে ফেরত দিয়েছিল, তাই সে জানত যে হাউস অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে তার অনুসরণ কখনোই থামবে না। জ্যাকেন, যে মেনি ফেস গডের সর্বাধিক শক্তিশালী সেবক ছিলেন, সে এক নামহীন বংশের একমাত্র বেঁচে থাকা সদস্যও ছিল। এই নীতির ফলেই শিক্ষানবিশদের মধ্যে বিদ্বেষ জন্মাচ্ছিল। সেদিন আরিয়ার আগমনে ফেসলেস ম্যানের একমাত্র শিক্ষানবিশ অবস্থান হয়ে ওঠে আরও প্রতিযোগিতামূলক। দেখা যায় সহপাঠী তাকে সুযোগ পেলেই নির্যাতন করতে থাকছে এবং প্রশিক্ষণের সময় চাপ আরও বাড়িয়ে তুলছে। কিন্তু তার শিক্ষক জ্যাকেন এতে বেশি হস্তক্ষেপ করেন না, কারণ সে জানত শিক্ষানবিশদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সবসময় খারাপ নয়। আমরা জানি কোনো একটা লড়াইয়ের সময় উভয় পক্ষের মধ্যে ঘৃণা লুকিয়ে থাকে, তবে আরিয়া তার পরিবারের প্রতিশোধে এতটাই অন্ধ হয়ে গিয়েছিল যে মাঝে মাঝে সে তার প্রাণটাকে বিপন্ন করছিল। আসলে আরিয়ার ট্র্যাজেডির কারণে সে তাকে কঠোরভাবে প্রশিক্ষণ দেওয়ার সাহস পাচ্ছিল না। তবে তার সহপাঠী এই ভূমিকায় ভালো প্রার্থী ছিল এবং অবশেষে দুজনের দক্ষতা প্রায় একসময় সমান হয়ে ওঠে। প্রশিক্ষণ শেষ হলে জ্যাকেন আরিয়াকে একটা চূড়ান্ত কাজ দেয়, কিন্তু যাকে এবার টার্গেট করা হয়েছিল সে ছিল একজন সদয় প্রকৃতির মেয়ে। সে কারণে আরিয়াই এই মিশনটাই ছেড়ে দিতে চাইছিল। তবে মেনি ফেস গডের জন্য জীবন অবশ্যই নিতে হয়, সফলতা বা ব্যর্থতা যাই থাকুক না কেন। তবে জ্যাকেন শেষ পর্যন্ত রাজি হয় যে তার সহপাঠী যে এখন আরিয়ার পিছনে আছে সে মিশনটা সম্পন্ন করবে। সে জানত যে ফিরে আসা ব্যক্তি তার সহপাঠী নয়। আরিয়া ফেসলেস ম্যান হওয়ার পথেই এগিয়ে যাচ্ছে। চোখের উপর নির্ভর না করে কাজ করা, পরিষ্কার এবং নিখুঁতভাবে কাজ সম্পাদন করা, নিজেকে নোবডি হিসেবে বলা এবং সত্যিকারের পরিচয় হৃদয়ে লুকিয়ে রাখা ছিল ফেসলেস ম্যান হওয়ার জন্য অপরিহার্য। এবং আরিয়া শেষ পর্যন্ত সফলতার সাথেই ফেসলেস ম্যান হতে পেরেছিল। আর জ্যাকেনও সন্তুষ্ট মুখে আরিয়াকে হাউস অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে বিদায় জানিয়েছিল। যেহেতু আরিয়া সফলভাবে ফেসলেস ম্যান হিসেবে তার প্রশিক্ষণ শেষ করেছিল, তাই তার পরবর্তী মূল লক্ষ্য ছিল স্বাভাবিকভাবেই প্রতিশোধ নেওয়া এবং তার প্রথম টার্গেট হলো ওয়ালার ফ্রে। নিশ্চয়ই একে চিনতে পেরেছেন যারা এই সুদীর্ঘ সিরিজটা ধারাবাহিকভাবে দেখছেন। ক্রসিংয়ের লর্ড ছিলেন এই লোক। যদিও রেড ওয়েডিংয়ের পরিকল্পনা তিনি করেছিলেন, যেখানে তার ভাই এবং মাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। একদিন আরিয়া নেতার মুখ ধারণ করে ফ্রে পরিবারের সকল জেনারেলকে ডেকে আনেন
এবং প্রত্যেককে বিশেষভাবে প্রস্তুত করা রক্ত রঙের ওয়াইন মিশিয়ে পরিবেশন করা হয়। অভিভাবক হারানোর পর ঘুরে ঘুরে বেড়ানোর দিনগুলো থেকে হাউস অব ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রশিক্ষণ পর্যন্ত আরিয়ার রূপান্তর ছিল অনেকটা গভীর প্রকৃতির। বারবার মৃত্যুকে চতুরভাবে পার করার চালিকা শক্তি ছিল তার মধ্যে তৈরি হওয়া ঘৃণা। কিন্তু যখন আরিয়া তার চূড়ান্ত প্রতিশোধের পথে সার্সির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য যাত্রা শুরু করেছিল, তখন এক ট্যাভার্নে তার বন্ধু হট পাইয়ের থেকে সে জানতে পারে তার ভাই স্নো তাদের পৈতৃক দুর্গ উইন্টারফেল পুনরুদ্ধার করেছে এবং কিং ইন দ্য নর্থ হিসেবে স্বীকৃত হয়েছেন। এই খবর শোনার সঙ্গে সঙ্গেই আরিয়া স্টার্ক হট পাইকে বিদায় জানিয়ে উইন্টারফেলের পথ ধরেন। তবে উত্তরের বন্য অঞ্চলের আবহাওয়া ছিল অত্যন্ত শীতল এবং খাদকরা শিকার খুঁজতে না পেরে ওয়ারউলফদের মানুষদের উপরে হামলা করত। আর এরকমই একটা ওয়ারউলফদের মুখোমুখি হয় আরিয়া স্টার্ক। আরিয়া এর মধ্যে পড়ে যায়। ছোটবেলায় তার কিছু পোষা নেকড়ে ছিল, এদের একটা নাম ছিল নাইমেরিয়া। এই হিংস্র প্রাণীটা একবার কিং জেফ্রিগো কামড় দিয়েছিল। এই নেকড়েদের মধ্যে আরিয়া তাকেও দেখতে পায়। এরপর যখন সে নাম ধরে ডাকে তখন নাইমেরিয়া তার প্রাক্তন মালিককে চিনতে পারে এবং তাকে রক্ষা করে। এরপর শেষমেশ আরিয়া স্টার্ক একসময় উইন্টারফেলে এসে পৌঁছায়। উইন্টারফেলে ঢুকে আরিয়া একটা অদ্ভুত পরিচিত অনুভূতি পায় যা তার আগের আত্মীয়তার স্মৃতিকে আচ্ছন্ন করে তুলেছিল। আর এভাবেই শেষ পর্যন্ত আরিয়া তার নিজের বাড়ি উইন্টারফেলে এসে পৌঁছেছিল। আরিয়া স্টার্কের এই দীর্ঘ যাত্রা পথের বিবরণ আপনাদের কেমন লাগলো সেটা আশা করি কমেন্টে জানাবেন। এদিকে লিটল ফিঙ্গার কিন্তু সানসার পেছনেই পড়েছিল। সে সানসাকে তার ইচ্ছার কথা জানিয়ে দিচ্ছিল। সে তাকে মিষ্টি কথা বলে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করত এবং নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করত এবং এভাবেই সে সানসা এবং স্নোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছিল। কিন্তু লোকটা জানতো না যে আরিয়া যে বছরগুলো ধরে ঘাতক হিসেবে প্রশিক্ষিত হয়েছে সে মাত্রই শহরের বাইরে ফিরে এসেছে। যদিও আরিয়া ফটকের প্রহরীদের কাছে নিজেকে আরিয়া স্টার্ক হিসেবে পরিচয় দিয়েছিল, কিন্তু শহরের প্রহরীরা ছিল নতুন, তাকে তারা কখনো দেখেনি, তাই তারা তাকে শহরে প্রবেশ করতে দিচ্ছিল না। প্রহরীরা কার মাধ্যমে খবর পৌঁছাবেন সেটা নিয়ে যখন তর্ক করছেন তখন হঠাৎই আরিয়া অদৃশ্য হয়ে যায়। আর এটা দেখে প্রহরীরা নার্ভাস হয়ে ঘটনাটা সানসার কাছে রিপোর্ট করে। সানসা এগুলো শুনে বুঝতে পারে তার বোনকে এবং পিতার মূর্তির সামনে ক্রিপ্টে আরিয়ার সঙ্গে দেখা করে সে। স্নো যখন সার্সির সঙ্গে বাইরে আলোচনায় ব্যস্ত ছিল, সানসা আরিয়াকে তাদের ভাই ব্র্যানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যে ভীষণ পরিবর্তিত চরিত্রের অধিকারী হয়ে উঠেছিল এতদিনে। বছরের পর বছর আলাদা থেকে অনেক কষ্ট সহ্য করার পর 3 ভাই বোন অবশেষে একত্রিত হয়। সানসা জানতো ব্র্যান অতীত দেখতে পারে, কিন্তু আরিয়ার রূপান্তর সে জানে না। ব্র্যান যখন আরিয়াকে বিরল ভ্যালারিয়ান স্টিলের ছুরিটা উপহার দেয় তখন সানসা চুপ থাকে, কারণ ঠিক যেমন ব্র্যান অতীত দেখতে পারে সে জানে না আরিয়া এখন কি করছে। ওদিকে লিটল ফিঙ্গারও যে আরিয়ার আসল ক্ষমতা জানতো না, সে গোপনে পরিস্থিতি কিন্তু পর্যবেক্ষণ করেই চলেছিল। তবে সানসার রক্ষক ব্রিয়নের সঙ্গে আরিয়ার আরেকবার মুখোমুখি হওয়াতে আরিয়া তার দুর্দান্ত দক্ষতা সকলের সামনে প্রকাশ করে, আর এই বিষয়টা সানসার ঈর্ষাকে আরও বাড়িয়ে তুলেছিল। অন্যদিকে আরিয়ার ধারালো দৃষ্টির সম্মুখীন হয়ে লিটল ফিঙ্গার তার থেকে পালাতে শুরু করে। সবার সামনে এক সভায় যেখানে সকল রাজারা স্নোকে দাগ নিষ্কৃত বংশধর ডেনেরিসের সঙ্গে জোটবদ্ধ থাকার অভিযোগ এনেছিল, তখন সানসা চুপ থেকেছিল। এই চুপ থাকা আরিয়ার কাছে গভীরভাবে একটা অপছন্দের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এই মিটিংয়ে খুব ঘটনাবহুল অনেক কিছুই ঘটতে চলেছিল। দারুণ একটা উক্তি আছে জানেন তো, যখন তুমি গভীর অন্ধকারের দিকে তাকাও তখন অন্ধকারও তোমার দিকে তাকিয়ে থাকে। এই দার্শনিক বাস্তবতায় যেন ধরা দিয়েছিল আরিয়া এবং সানসার দ্বন্দ্বে। উইন্টারফেলে ফিরে আসার পর থেকে বেশ কিছু বিষয় নিয়ে 2 বোনের মধ্যে কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছিল। আরিয়ার প্রথম অভিযোগ ছিল সানসা ক্ষমতার লোভে আচ্ছন্ন। ছোট বোন বড় বোনকে অভিযুক্ত করে, আর বড় বোন ছোটকে দোষ দেয় পরিস্থিতির গভীরতা না বোঝার জন্য। বহুদিন পর 2 বোনের পুনর্মিলন ঘটেছিল, এটা ঠিক, কিন্তু ভালোবাসার পরিবর্তে সেখানে জন্ম নিয়েছিল সংশয়, ভুল বোঝাবুঝি আর প্রত্যাখ্যানের মতো কদাকার বিষয়গুলো। আর তাদের এই দুর্বলতার সুযোগ নিচ্ছিল ধূর্ত লিটল ফিঙ্গার। উইন্টারফেলে আসার পর থেকেই কপট চরিত্রের অধিকারী লিটল ফিঙ্গার তার চতুরতা প্রকাশ করতে শুরু করেছিল।
তারপর সে তার শুরু থেকে গোপনে গুপ্তচর নিয়োগ দিয়ে উপদেষ্টা ও সেনাপতিদের সঙ্গে পরামর্শ করে এবং অবশেষে নিজের ইচ্ছে মতো প্রহরীদের দিয়ে সব ব্যবস্থা করতে থাকে। কিন্তু আরিয়া আসার পর এই বিষয়টা বুঝতে পারেছে, তাই গোপনে সবকিছু পর্যবেক্ষণ করতে শুরু করেছিল আরিয়া। এরকম একদিন লিটল ফিঙ্গারের ঘরে সে চুপি চুপি ঢুকে পড়ে এবং বহু খোঁজাখুঁজির পর খাটের গদির নিচ থেকে খুঁজে পায় একটা চিঠি, যেখানে তাদের পিতার নামে একটা মিথ্যে স্বীকারোক্তি লেখা ছিল। এই চিঠি রানী সার্সির ষড়যন্ত্রে লেখা হয়েছিল, যাতে সানসা তাদের বড় ভাই রবকে আত্মসমর্পণে রাজি করায়। চিঠিটা দেখে আরিয়ার মনে হয় ভাইয়ের মৃত্যুর পেছনে সানসার হাত থাকতে পারে। সেই চিঠিটা হাতে নিয়ে তারপর আরিয়া সানসার মুখোমুখি হয়। সানসা তখন উত্তরাঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান। চিঠি দেখার পর সে অনেকটা অসহায়ভাবে জানায় সে জানতো না এটা একটা ফাঁদ, কিন্তু আরিয়ার এটা বিশ্বাস করতে চাইছিল না, তাই সে তাকে অভিযোগ করতে শুরু করেছিল। বোনের এ ধরনের তীব্র অভিযোগের কারণে তার মধ্যে ছড়িয়ে পড়েছিল এক ধরনের ভয়, কিন্তু এর মধ্যেও ঢুকে যায় লিটল ফিঙ্গার এবং সে কোনো একটা চাল চালতে শুরু করে। সে সানসাকে বোঝায় ব্রিয়নকে দূরে পাঠাতে। এই ব্রিয়ন একসময় প্রতিশ্রুতি দিয়েছিল এই ইস্টার বোনদের রক্ষা করবে সে আরও পরামর্শ দেয় চিঠিটা আরিয়ার থেকে ফেরত নিয়ে আসার। কিন্তু এটা জানার পর আরিয়া তখন স্পষ্টভাবে ক্ষমতার কথা বলে বসে এবং জানায় সানসা কখনোই জন স্নোর সিদ্ধান্তকে সমর্থন করেনি। এই কথার প্রেক্ষিতে এবার ভয় পেতে শুরু করেছিল সানসা বুঝতে পারছিল এই আরিয়া তার পরিচিত সেই বোন নয়। পরদিন সানসা স্টার্ক আরেকটা চিঠি পায় জন স্নোর কাছ থেকে। সেই চিঠিতে জন জানিয়েছিল ডেনেরিসের সঙ্গে জোট বেঁধেছে সে। এই সংবাদে সানসার মনে নিজের অবস্থান হারানোর সংখ্যা তৈরি হয় এবং লিটল ফিঙ্গার সেই ভয়কে আরও উস্কে দেয়। ভয়, সন্দেহ আর বিভ্রান্তির মধ্যে পড়ে সানসা সিদ্ধান্ত নেয় আরিয়াকে গ্রেট হলে নিয়ে আসার। গ্রেট হলে সবাই যখন অপেক্ষা করছে তখন আরিয়াকে একেবারে নির্ভীক দেখাচ্ছিল। এ সময় চারপাশে সশস্ত্র সৈন্য এবং লিটল ফিঙ্গারের মুখে বিজয়ের হাসিও দেখা যাচ্ছিল। কিন্তু হঠাৎই সানসা ঘোষণা করে অভিযুক্ত আরিয়া নয়, বরং লিটল ফিঙ্গার। এরপর সানসা একের পর এক লিটল ফিঙ্গারের ষড়যন্ত্র ফাঁস করতে শুরু করে। লিটল ফিঙ্গার যে ভালোবাসার ভান করে সানসার খালা লিসাকে চাঁদের দরজা দিয়ে ফেলে দিয়েছিল এবং জন ওয়ারেনকে বিষ প্রয়োগে হত্যা করেছিল, যার কারণে শুরু হয়েছিল কিংস ল্যান্ডিং এর এই পুরো যুদ্ধ, এই সবই একে একে বলে দিতে শুরু করেছিল সানসা স্টার্ক। কিন্তু সে জানতো না যে ব্র্যান এখন গ্রিনসার, যে অতীত দেখতে পারে। ব্র্যানের সাহায্যে সব সত্য প্রকাশ পায় এবং শেষমেশ লিটল ফিঙ্গারের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপরে বলাই বাহুল্য উইন্টারফেল ফিরে পায় এক শান্তির সুবাতাস। এরপর দিন উইন্টারফেলে এসে পৌঁছায় স্যামুয়েল টার্লি, যে সিটাডেল থেকে ফিরে এসেছিল ভাই জন স্নোকে সাহায্য করতে। এরপর এক রাতে ব্র্যানের সঙ্গে কথা বলতে গিয়ে স্যাম ব্র্যানকে জানায় জন আসলে লিয়ানার সন্তান এবং রেগার টার্গারিয়ানের সঙ্গে তার বিবাহ হয়েছিল। জন লিয়ানা এবং রেগার টার্গারিয়ানের বৈধ সন্তান এবং তার নাম হওয়া উচিত ছিল এগন টার্গারিয়ান, আর ডেনেরিস হচ্ছে জন স্নোর ফুপু। কিন্তু রাজনীতি আসলে কারো জন্য অপেক্ষা করে না, তাই জনের সম্পর্কে এসব বিষয় খুব একটা গুরুত্ব বহন করেনি তখন। এর কারণ ছিল তখন সবাইকে একত্রিত হয়ে নাইট কিং এবং তার মৃত সৈন্যবাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হতে হচ্ছিল, আর এটাই ছিল তখনকার বাস্তব পরিস্থিতি। এর কয়েকদিন পর ডেনেরিস এবং জন স্নো উইন্টারফেলে এসে পৌঁছায়। ডেনেরিসের দুটো ড্রাগনের শক্তি দেখে সবাই মুগ্ধ হয়ে যায়, এমনকি সানসাও আপাততভাবে ডেনেরিসের নেতৃত্ব মেনে নেয়। তবে এ সময় ব্র্যান সকলকে ভয়ঙ্কর সেই খবরটা জানিয়ে দেয়, দক্ষিণের রক্ষাকারী দ্য ওয়াল ভেঙে পড়েছে। নাইট কিং ডেনেরিসের মৃত ড্রাগন ভিসেরিয়ানকে পুনরুজ্জীবিত করে নিজের বাহিনীর অংশ করে নিয়েছেন। এই খবরটা ছিল সবার জন্য, আর স্বাভাবিকভাবেই এটা ছিল একটা চরম দুঃসংবাদ। কিন্তু এই মুহূর্তে তাদের প্রয়োজন ছিল ঐক্যের। তবে উত্তরাঞ্চলের অনেক মানুষ তখনও ডেনেরিসকে টার্গারিয়ান রক্তের জন্য বিশ্বাস করতে চাইছিল না। সানসা তার ক্ষমতা ধরে রাখতেই ব্যস্ত ছিল। অন্যদিকে জন স্নো সবসময় ডেনেরিসকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছিল। এরপর একদিন রাতে ডেনেরিস স্যামুয়েলের কাছে আসে জোরার জীবন বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানাতে। কিন্তু স্যাম হতভম্ব হয়ে পড়ে যখন সে জানতে পারে ডেনেরিস তার বাবা ও ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে। শোকে মোহাম্মদ স্যামুয়েলকে তখন ব্র্যান পরামর্শ দেয় ধৈর্য ধরার। এরপর সে তাকে বলে জন স্নোর সত্যিকারের বংশ পরিচয়টা জানানোটা তারই দায়িত্ব। আসলে আয়রন থ্রোন ছিল ক্ষমতার সর্বোচ্চ প্রতীক, কিন্তু এমন একজন আছে যে ক্ষমতা চায় না, জেমি ল্যানিস্টার, যে একসময় ডেনেরিসের পিতাকে হত্যা করেছিল।
এরপর দিন দেখা যায় জেমি ল্যানিস্টার একাই উইন্টারফেলে এসে পৌঁছেছে। জেমি এসেছিল মূলত নাইট কিং এর বিরুদ্ধে লড়াই করার জন্য। যাই হোক, সে ডেনিরিসকে জানায় সার্সি কোনো সৈন্য পাঠাবে না, সে নিজের উদ্যোগে এখানে এসেছে। আসলে এই ঘটনার মাধ্যমে সে আবারও তার দয়ালু ভাই টিরিয়নের সরলতার সুযোগ নিয়েছে, এটা বলাই যায়। এ কথা শোনার পর সবাই যখন জেমির উপরে বিদ্বেষে উন্মাদ হয়ে ওঠে, তখন ব্রিয়ন, যে তার এক সময়ের ভালো বন্ধু ছিল, সে তখন জেমির পক্ষে দাঁড়ায় এবং তার উপর আস্থা প্রকাশ করতে সবাইকে অনুরোধ করে। মানবজাতির টিকে থাকার যুদ্ধ ছিল আসন্ন। থিয়ন গ্রেজয়, যে তার বোনকে উদ্ধারে সাহস দেখিয়েছিল, সে আবার সানসার ক্ষমা লাভ করেছিল। নাইট কিং তার বাহিনী নিয়ে এগিয়ে আসতে থাকায় উইন্টারফেলের যুদ্ধের একটা সাজ রব পড়ে গিয়েছিল। বিশেষ করে ব্র্যান যখন বলল তাদের প্রতিরক্ষা ওয়াল ভেঙে গিয়েছে, তখন এটাই ছিল তাদের একমাত্র কাজ। পুরুষেরা অস্ত্র বিলি করতে শুরু করেছিল আর নারীরা আশ্রয় নিয়েছিল উইন্টারফেলের নিচে থাকা ক্রিপ্টে। ওয়াল ভেঙে পড়ার পর নাইট ওয়াচ টিম পিছু হটতেও বাধ্য হয়, এটা আমরা আগেই দেখেছি। ফলে মৃতদের বাহিনী ধীরে ধীরে এগিয়ে চলে এসেছিল প্রায় উইন্টারফেল দুর্গের একেবারে কাছাকাছি। ফলে বোঝা যাচ্ছিল সামনের রাতটাই হতে চলেছিল সবার শেষ রাত। দ্য ম্যানিফেস্ট গডের সেরা এক গুপ্তঘাতক হিসেবে আরিয়ার পায়ের শব্দ হতো না। জন স্নো ছিল এমন একজন মানুষ যে মৃত্যুর পর পুনরুজ্জীবিত হয়েছিল, আর আরিয়া কঠিন প্রশিক্ষণে বদলে গিয়েছিল একেবারে। একসময় এই দুই ভাই বোন দীর্ঘ বিচ্ছেদের পর আবার এক হয় সেই রাতে। তাদের পদবি আলাদা হলেও হৃদয়ের বন্ধন ছিল অটুট। ওদিকে মৃতদের সেনাবাহিনীর হামলারও ছিল আসন্ন। এর মধ্যেই আরিয়া শুরু করে ড্রাগন গ্লাস দিয়ে এক হালকা কিন্তু কার্যকর অস্ত্র তৈরি করতে। তবে তার পুরনো বন্ধু এবং লৌহকর্মী গেন্ডি জানায় মেয়েদের উচিত ক্রিপ্টে থাকা, বিশেষ করে আরিয়ার মতো একজন শারীরিকভাবে দুর্বল নারীর। যাই হোক, ড্রাগন গ্লাস এবং অল্প সংখ্যক ভ্যালেরিয়ান স্টিলই ছিল মৃতদের বিরুদ্ধে একমাত্র কার্যকর অস্ত্র। কিন্তু মৃতদের বাহিনী এত বিশাল ছিল যে সরাসরি যুদ্ধ জয়ের সম্ভাবনা ছিল খুবই কম এই মানুষদের পক্ষে। তাই আসল কৌশল ছিল নাইট কিংকে লক্ষ্য করা, কারণ সে ছিল এই পুরো বাহিনীর নিয়ন্ত্রণের উৎস। যদি একবার নাইট কিংকে কোনো রকমভাবে হত্যা করা যায়, তাহলে পুরো বাহিনী ধসে পড়বে। যাই হোক, ব্র্যান নাইট কিংয়ের স্পর্শে চিহ্নিত এবং সময় ও বাস্তবতার গণ্ডি পার হওয়ার ক্ষমতা রাখত। ফলে ব্র্যান একসময় দেখতে পায় নাইট কিং কি ভাবছে এবং কি পরিকল্পনা করছে। তবে সে জানত নাইট কিংয়ের উৎপত্তি কিভাবে হয়েছিল এবং কিভাবে বরফের এই জাদুকে পরাজিত করা সম্ভব। এই ভয়ানক শত্রুর বিরুদ্ধে পরিকল্পনা করতে গিয়ে ব্র্যান নিজের শরীরকে টোপ হিসেবে ব্যবহারের প্রস্তাব দেয়, কারণ নাইট কিং নিশ্চয়ই নিজ হাতে তার মতো এই হুমকিকে অবশ্যই সরাতে চাইবে এবং সেই তার প্রাথমিক লক্ষ্য হবে। যাই হোক, এই অনিবার্য মৃত্যুযুদ্ধের প্রাককালে উইন্টারফেলের মানুষ তাদের সমস্ত ইচ্ছা, স্বপ্ন এবং গড়া সম্পর্কগুলোকে আবারও মূল্য দিতে শুরু করেছিল। যে রাগ, ঘৃণা চিরকাল বয়ে বেড়ানোর কথা ছিল তাদের, সেগুলো এই রাতে নিরর্থক বলে মনে হচ্ছিল। ল্যান্সটির ভাইয়েরাও একসাথে বসে অতীতের স্মৃতিচারণ করতেও বাদ রাখেনি। বিদেশের মাটিতে দুই ভাইয়ের মতো যারা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, তাদের কাছে প্রতিটি মুহূর্তই হয়ে উঠেছিল মহামূল্যবান। এই মৃত্যুযুদ্ধের নেতৃত্ব মানে কেবল দায়িত্ব নয়, বরং মানুষের অস্তিত্ব রক্ষার এক বিশাল মিশন।